আচ্ছা, লিমিটের পোর্শন থেকে আজকে আমরা যে পোর্শনটা করব সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট লিমিটস। ঠিক আছে, এটা সাম ইম্পর্টেন্ট লিমিটস, এটা হেডিংটার নামও যেরকম সেরকম এখান লিমিটগুলো সত্যি ইম্পর্টেন্ট ফর এক্সাম। কেননা আমাদের এই যে প্রথম যে লিমিট ওয়ানটা যেটা দেখতে পাচ্ছি, সেখানে যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই, যেটাকে আমরা ফর্মুলা হিসাবে কিন্তু ধরে এর আগে প্রবলেম সলভ করা হয়েছে, যেমন ক্লাস 11-12 এরকম ফর্মুলাটা ছিল, কিন্তু ফর্মুলাটার ডেরিভেশন আমরা করিনি। ঠিক আছে, কিংবা সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান যে হয়, এটা একদম স্ট্যান্ডার্ড একটা লিমিট, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি, কিন্তু সেটার প্রমাণটা কিন্তু তখনও করা হয়নি। ঠিক আছে, তো এই যে লিমিটগুলো সেগুলো ডাইরেক্ট যে প্রুফ, তার প্রমাণগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষাতে আসে। যেমন সাইন এক্স বাই এক্সটা ইয়ারে বহুবার এসছে, এবং এই যে লিমিটটা সেটাও অনেকবার এসছে, এবং তাদের কিছু করোলারি রয়েছে বা কিছু অনুসিদ্ধান্ত রয়েছে বা কিছু অন্য ধরনের তার রিলেটেড কিছু লিমিটস রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষায় চলেই আসে। তো তার মধ্যে প্রথম যে লিমিটটা নিয়ে আজকে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই। তো এই লিমিটটার প্রমাণটা আমাদের করতে হবে। তো এই প্রমাণগুলো সাধারণত যেটা দিয়ে আমাদের হবে সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম দিয়ে হবে। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরেমের কনসেপ্টটা কি সেটা আরেকবার একটু আমি রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে, ধর তিনটে ফাংশন যদি থাকে, এফ এক্স জি এক্স এইচ এক্স, এফ এক্স জি এক্স এইচ এক্স যদি তিনটে ফাংশন থাকে, এবং তারা যদি একটা ইনইকুয়ালিটি ফলো করে যে এফ এক্স লেস ইকুয়ালস টু জি এক্স লেস ইকুয়ালস টু এইচ এক্স, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু এ, এফ এক্স এর ভ্যালু যদি এল হয়, এবং লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স এর ভ্যালুও যদি এলই হয়, মানে এক্স টেন্স টু এ এইচ এক্স কোন একটা পার্টিকুলার পয়েন্ট এক্স এ ইকুয়ালস টু এ পয়েন্টের লিমিটটা, সেটাও যদি এল লিমিটটাই দেয়, তাহলে সেখান থেকে আমরা কনক্লুশন করতে পারি জি এক্স এর যে লিমিট সেটাও কিন্তু এল হবে, জি এক্স এর লিমিটটাও কিন্তু এল হবে। এটা হচ্ছে আমাদের কাছে স্যান্ডউইচ থিওরেমের কনসেপ্ট। তো এটা আমরা অ্যাপ্লাই করি কি করে? অ্যাপ্লাই করি হচ্ছে, এই যে যার লিমিট আমাদের বার করতে বলেছে সেটা একটা জটিল একটা ফর্ম, তো সেটাকে আমরা যদি কোনো সিম্পলেস্ট বা যেটার লিমিট আমরা জানি এরকম দুটো ফাংশনের মাঝখানে রেখে কাজটা করতে পারি, অর্থাৎ এফ এক্স লেস ইকুয়ালস টু জি এক্স লেস ইকুয়াল টু এইচ এক্স হিসাবে যদি ভাবতে পারি, যেখানে জি এক্সটা হচ্ছে গিভেন লিমিটটা, আর এফ এক্স আর এইচ এক্স কে এমন ভাবে ভাবতে হবে নিজেদের মতো করে যার লিমিটটা আমরা সহজে বলতে পারবো, তাহলে এবং দুটো সেম লিমিটে কনভার্জ করবে, এফ এক্স এবং এইচ এক্স এর লিমিট সেম হবে, এবং সেটা খুব সিম্পল একটা লিমিট হবে। ঠিক আছে, খুব সিম্পলি সেটা আমরা বলতে পারবো, আর যার লিমিটটা আমাদের কাছে জানা থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি এফ এক্স আর এইচ এক্স এর লিমিট সেম হিসাবে পাই, তার মানে জি এক্স এর লিমিটও সেখানেই যাবে, তাহলে জি এক্স এর লিমিট কিন্তু ডাইরেক্ট কাজ হয়ে যাচ্ছে, যে এইটা হবে সেটা আমরা বলতে পারবো। তাই স্যান্ডউইচ থিওরেমটা এই সমস্ত লিমিটের প্রমাণের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই লিমিটগুলো আমরা 11-12 ইউজ করেছি, কিন্তু সেখানে স্যান্ডউইচ থিওরেম বলে কোনো থিওরেম ছিল না, বা ওই জন্য আমরা কিন্তু এটা প্রমাণটা করতে পারিনি তখন, তখন শুধুমাত্র এটাকে ফর্মুলা হিসেবে ধরে কাজটা করা হয়েছে। তাহলে শুরু করা যাক, এই প্রমাণটাতে আসি। তাহলে পুরো কাজটাই কিন্তু আমাদের কাছে হয়ে যাচ্ছে তাহলে স্যান্ডউইচ প্রপার্টি থেকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রুফটাতে আসা যাক। প্রথমে যেটা দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, তাহলে সিন্স এক্স যেহেতু ইনফিনিটিতে টেন্ড করছে, এখানে সিন্স এক্স টেন্স টু ইনফিনিটি, উই ক্যান টেক এক্স ইজ গ্রেটার দ্যান ওয়ান। এক্স ইনফিনিটির দিকে যাচ্ছে, এক্স যেখানে ইনফাইনাইটের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে এক্সটা অবভিয়াসলি একের থেকে তো বড় অবশ্যই হবে, একটা ফাইনাইট ভ্যালুর থেকে অবশ্যই সে বড় হবে। ওয়ান কেন, যে কোনো ফাইনাইট ভ্যালুর থেকে সে বড় হবে। ঠিক আছে, বিকজ এক্স টেন্স টু ইনফিনিটি, আর এক্স যদি ওয়ানের থেকে বড় হয়, এখন আমি একটা কোয়ান্টিটি নতুন করে ধরে নিচ্ছি যে লেট এন ইকুয়ালস টু, এবার এক্সটা আমাদের কাছে এখানে ইন্টিজার নাকি রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার সেরকম কিছু বলা নেই, তো আমি ধরে নিচ্ছি এন ইকুয়ালস টু এক্স।
বক্স এক্স, n ইকুয়ালস টু বক্স এক্স, অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দ্যান এক্স। বক্স এক্স কেন ধরা হলো? কারণ এক্ষেত্রে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে লিমিটটা জানি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n, 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু যে ই হয়, সেটা কিন্তু আমরা জানি। সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা লিমিটটা জানি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু ই। তো সেই লিমিটটাকেই আমরা এখানে ইউজ করতে চাইছি, এবং সেটা ইউজ করতে গেলে এখানে এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার হিসেবে রয়েছে। এনটা কিরকম নাম্বার? এনটা অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার, কারণ এটা সিকোয়েন্সের লিমিট। সিকোয়েন্সে যে এন গুলো থাকে, আমরা যে একটা সিকোয়েন্স বলছি এন, সেই নিচে যে এনটা রয়েছে সেটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এরকম ভাবে চলবে, ঠিক আছে? তো এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ফলে এনটা, আর এখানে যে এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার হবে এমন কোনো কথা নেই, কারণ এটা এখানে রিয়েল ভ্যালু হতে পারে, কোনো রিয়েল ভ্যারিয়েবল হতে পারে, কিন্তু ন্যাচারাল নাম্বার কিন্তু এরকম কোনো ফিক্সড কথা বলা নেই। তো সেটা যাতে ন্যাচারাল নাম্বার হয় তার জন্য আমরা কি করছি, তার উপর একটা বক্স ফাংশন ইউজ করছি, কারণ বক্স ফাংশনের ভ্যালু কিন্তু অলওয়েজ ইন্টিজার ভ্যালু হয়। আর যেহেতু এক্সট্রা এখানে স্পেসিফিক্যালি একের থেকে বড়, কারণ এক্সট্রা যেহেতু ইনফিনিটি দিকে যাচ্ছে, তার মানে এক্সট্রা হচ্ছে একের থেকে বড়। আর একের থেকে বড় এক্স এর যদি বক্স ভ্যালু নিই, বক্স ফাংশন করি, তাহলে সেটা নিশ্চয়ই পজিটিভ ইন্টিজার দেবে। আর পজিটিভ ইন্টিজার মানেই তো ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার মানেই তো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এই লিমিটটা অ্যাপ্লাই করতে চাইছি, এবং সেটা অ্যাপ্লাই করার জন্য আমাকে ন্যাচারাল নাম্বারই পেতে হবে, এবং সেই ন্যাচারাল নাম্বার পাওয়ার জন্য আমাকে এক্স এর বক্স ভ্যালুটাই নিতে হবে, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটাই নিতে হবে, ঠিক আছে? তো লেট n ইকুয়ালস টু বক্স এক্স, তাহলে দিস ইমপ্লাইজ n যদি বক্স এক্স এ থাকে, মানে বক্স এক্স ধরি, তাহলে সেই বক্স এক্স এর ক্ষেত্রে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা তাহলে কত থেকে কতর মধ্যে থাকবে? এক্স এর ভ্যালুটা অবভিয়াসলি n লেস ইকুয়ালস টু এক্স লেস দেন n+1 হবে। কেন হচ্ছে তাও দেখে নে, প্রতিটা লজিক আমাদের বুঝে বুঝে করতে হবে। ধর এক্স এর, বক্স এক্স এর ভ্যালু যদি n হয়, তার মানে আমি ধরলাম বক্স অফ 2.5 এর ভ্যালু, 2.5 এর ভ্যালু কত? 2। তাহলে সেই যে 2টা সেটা কার কার মধ্যে রয়েছে, এই যে 2টা কার মধ্যে রয়েছে, সেটা অবশ্যই আমাদের 2 থেকে 2.5 এর মধ্যেই রয়েছে। তার মানে বক্স এক্স এর ভ্যালু যদি n হয়, বক্স এক্স এর ভ্যালু যদি n হয়, তাহলে সেই এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথায় রয়েছে? আহ এটা 2.5 কর, দাঁড়া, এটা 2.5 হবে, আর এটা হবে তার মানে আমাদের কাছে বক্সে n+1, তার মানে 2+1, ঠিক আছে? তার মানে এক্স এর যে ভ্যালুটা সেটা কোথা থেকে কোথার মধ্যে রয়েছে? n থেকে n+1 এর মধ্যে রয়েছে আমরা বলতে পারি, যদি বক্সের ভ্যালুটা n হয়। যেমন বক্স অফ 2.5 যেহেতু 2, তাহলে 2.5টা অবভিয়াসলি 2 থেকে 2+1 এর মধ্যে রয়েছে। তাহলে বক্স এক্সটা যদি n হয়, তাহলে এক্স এর ভ্যালু n থেকে n+1 এর মধ্যে থাকবে, এবং n এর সঙ্গে সমান হতে পারে, কখনো n+1 এর সঙ্গে সমান হতে পারবে না, বিকজ যেহেতু বক্স এক্স এর ভ্যালু n, তার মানে সেটা কিন্তু অবভিয়াসলি n+1 এর থেকে ছোট, কারণ n+1 বা n+1 এর থেকে বড় যে এমনি হয়ে যাবে এক্স এর ভ্যালু, তার বক্স ভ্যালুটা কিন্তু আর n থাকবে না, ঠিক আছে? বক্স ভ্যালুটা কিন্তু আর n থাকবে না, তখন সেটা n+1 হয়ে যাবে। তাহলে বক্স ভ্যালু যখন n বলছে, তখন অবভিয়াসলি এক্সটা কিন্তু n এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু n+1 এর সঙ্গে সমান হবে না, ঠিক আছে? তার থেকে ছোটই হবে। তো যাই হোক, এবার আমরা এখানে চলে আসি, এবার আমরা একটা ইনইকুয়ালিটি জেনারেট করবো এখান থেকে, এবং স্যার তার, বল। স্যার বলছি এন এর মানটা 2 কেন হলো? না, n এর মান 2 হয়নি, n এর মানটা আমি 2 দিয়ে জাস্ট বোঝালাম যে না, এটা 2 হলে কি হতো, আচ্ছা টু আচ্ছা আচ্ছা পয়েন্ট আচ্ছা ফাইভ আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটা যদি 2 হতো তাহলে কি হতো? তাহলে এই যে ভিতরেরটা হচ্ছে আমার কাছে এক্স, আর এটা কত? n, তাই তো? এন। তাহলে এই এক্সটা, এই 2.5টা কত থেকে কতর মধ্যে রয়েছে? 2 থেকে 2+1 এর মধ্যে রয়েছে। হুম হুম হুম। তাহলে 2 থেকে 2+1 এর মধ্যে যদি থাকে, তার মানে এটাই তো আমার কাছে এক্স, আর 2টাই তো আমার কাছে এন, তাহলে n থেকে n+1 এর মধ্যে রয়েছে ইন বাহ জেনারেল। বাহ। তো সেটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, কারণ আমরা থিওরি প্রমাণ করছি, ফলে সেখানে কোনো পার্টিকুলার কোনো 2 নেওয়া যাবে না, ঠিক আছে? মানে ইন জেনারেল ভাবেই করতে হবে, এন ধরেই করতে হচ্ছে। যাই হোক, এবার এখান থেকে একটা সুন্দর ইনইকুয়ালিটি আসবে, সেটা জেনারেট করব, দেন এই ইনইকুয়ালিটিটাকে, মানে এই ফর্মুলাটাকে কাজে লাগাবো।
তাহলে দিস ইমপ্লাইজ n লেস ইকুয়ালস টু এক্স লেস দেন n প্লাস ওয়ান যদি হয়, তাহলে আমি যদি উল্টো করে দিই, রেসিপ্রোকাল নিই, তাহলে n প্লাস ওয়ানটা আগে চলে আসবে, লেস দেন এক্স, লেস দেন ওয়ান বাই এক্স, লেস ইকুয়ালস টু ওয়ান বাই এন হবে। কারণ যেহেতু আমি রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি, ফলে ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয়েছে। ইনইকুয়ালিটি কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, আমি কিন্তু ওয়ান বাই এন লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু এন প্লাস ওয়ান লিখিনি এরকম ভাবে। ঠিক আছে, আমি কিন্তু ডাইরেক্ট ওয়ান বাই এন লেস ইকুয়ালস টু ওয়ান বাই এক্স লেস দেন ওয়ান প্লাস এন লিখে দিইনি, বা সেটা লেখা পসিবলও নয়। কারণ আমি রেসিপ্রোকাল নিলে সবসময় ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। রেসিপ্রোকাল নিলে কিন্তু ইনইকুয়ালিটি উল্টে যায়, বিকজ আমি যদি দুই লেস দেন চার বলতেই পারি, কিন্তু যে আমি ওয়ান বাই টু নেবো আর এদিকে আমি ওয়ান বাই করে দেবো, তখন ইনইকুয়ালিটি কিন্তু উল্টে যাবে। কারণ মোটেও হাফটা আমি যদি এরকমই লিখে দিই, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা ঠিক, এটা ভুল। কারণ হাফ তো নিশ্চয়ই একের চারের থেকে, ওয়ান বাই ফোরের থেকে ছোট নয়। নিচে যত বড় সংখ্যা হবে তত স্যার বুঝতে পেরেছি। সংখ্যাটা ছোট হতে থাকবে। ঠিক আছে, তাই যখন আমরা রেসিপ্রোকাল নেব তখন অবভিয়াসলি ইনইকুয়ালিটি উল্টে যাবে। যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব কখনো, তখন কিন্তু অবভিয়াসলি মানে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, যা ছিল তার উল্টো ইনইকুয়ালিটি হওয়ার কথা হবে। তো ওয়ান বাই এন প্লাস ওয়ান লেস দেন ওয়ান বাই এক্স লেস ইকুয়ালস টু ওয়ান বাই এন। তাহলে এবার প্রত্যেকের সঙ্গে আমি একটা করে ওয়ান অ্যাড করছি। আমি মোট কথা এই এক্সপ্রেশনটা পুরোপুরি আনার চেষ্টা করছি এবার। এবং এরপর আমাদের কি করতে হবে, এখানে পাওয়ারে একটা এক্স রয়েছে, পাওয়ারে আবার একটা এক্স রয়েছে, তাহলে এক্সটাও দিয়ে দিই। তাহলে পাওয়ারে যদি এক্স থাকে, তাহলে আমি এখানে কি রয়েছে, এখানে একটা এন রয়েছে, আর এখানে রয়েছে এন প্লাস ওয়ান, আর এখানে রয়েছে এক্স। তাহলে এই পাওয়ারগুলোকে যদি অ্যাট এ টাইম আমি এর উপর, এর উপর এবং এর উপর অ্যাপ্লাই করি, তাহলে কি আসছে ডাইরেক্ট। তাহলে এখানে এন রয়েছে, তাহলে এনটা এখানে বসবে, লেস ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। ইনফ্যাক্ট লেস ইকুয়াল টু আর হবে না, লেস দ্যানই চলবে, কারণ এখানে লেস দ্যান একবার চলে আসলে, স্ট্রিক্টলি লেস দ্যান যদি চলে আসে, তাহলে আর কখনোই ইকুয়ালিটি আসার কোনো চান্স থাকে না কোনো স্টেপে। কিন্তু এখানে যেহেতু একটা ইনইকুয়ালিটি বজায় রয়েছে, আবার এখানে যেহেতু আমার কাছে লেস দ্যান চলে এলো, তার মানে কিন্তু ওভারঅল সেটা লেস দ্যানই হবে, সেখানেও কিন্তু আর ইকুয়ালিটি আর আসতে পারবে না। যদি এখানেও কোনোভাবে লেস দ্যান ইকুয়াল টু থাকতো, তাহলে আমি এখানে লেস ইকুয়াল টু লিখতে পারতাম। কিন্তু এমন দুটো কোয়ান্টিটির এখানে কম্বিনেশন হচ্ছে, যে কম্বিনেশনের মধ্যে একটা লেস ইকুয়াল টু রয়েছে, একটা লেস দ্যান রয়েছে, কখনোই কম্বিনেশন করার পর আমরা লেস ইকুয়াল টু আর পাবো না, লেস দ্যানই পাবো আলটিমেটলি। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কাছে n প্লাস ওয়ান, and this implies, তাহলে এরকম একটা ইনইকুয়ালিটি পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন লেস দেন ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স লেস দেন, এটাকে এরকম একটা ফর্মে ভেঙে নিতে পারি। কিংবা আমার যেহেতু এখানে এন প্লাস ওয়ান নিচে রয়েছে, টোটাল যে ফর্মুলাটা, এখানে এন থাকলে এখানে এন থাকবে, তবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে নিচে যদি এখানে এন প্লাস ওয়ান থাকে, তাহলে আমাকেও এখানে এন প্লাস ওয়ানই থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে আনতে হবে, নাহলে ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তাই এখানে অবভিয়াসলি আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখানে একটা এন ছিল, সেটাকে আমি এন প্লাস ওয়ান করলাম, কিন্তু তার মানে উপরে একটা এক্সট্রা নিয়ে আসলাম যেটা ছিল না। তাই সেটাকে অ্যাডজাস্ট করার জন্য নিচে একটা ওয়ান বাই এন প্লাস ওয়ান করে দিলাম। তাহলে এরকম টাইপের একটা ইনইকুয়ালিটি এখানে জেনারেট করলাম, এবং এখান থেকেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো আলটিমেটলি। এরপর যদি স্যান্ডউইচ প্রপার্টি অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাই যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটিতে যদি এখন লিমিট নেই, এক্স টেন্স টু ইনফিনিটিতে এবার লিমিট নেওয়া হবে, যেহেতু বা সিন্স এক্স টেন্স টু ইনফিনিটি,
আর এক্স মানেই হচ্ছে আবার এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয় তার মানে বক্স এক্সটাও ইনফিনিটির দিকে যাবে, এবং বক্স এক্স মানেই হচ্ছে এন, তার মানে এনটাও ইনফিনিটির দিকে যাবে। তাহলে দেয়ার ফোর, এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, তাহলে দেয়ার ফোর টেকিং লিমিট অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, দ্যাট ইজ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, কারণ এক্স টেন্স টু ইনফিনিটি না মানে এন টেন্স টু ইনফিনিটি। আমার মাঝখানের পোর্শনটা এক্স দিয়ে রয়েছে, কিন্তু এখানে তো আমি এক্স দিয়ে লিখতে পারবো না, এখানে আমাকে এন দিয়ে নিতে হবে। তো এক্স যেহেতু ইনফিনিটি দেওয়া গেলে এনটাও ইনফিনিটি দেওয়া যায়, তাহলে আমরা এখানে দুদিকে এন এর ইনফিনিটি নিতে কোনো অসুবিধা নেই। ওই জন্য লিখে দিলাম অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, দ্যাট ইজ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, ইন ওয়ান উই গেট। তো প্রথমটার ক্ষেত্রে লিমিটটা কত হচ্ছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 + 1/n+1 হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 1 + 1/n+1। সেটা কোথায় যাচ্ছে, সেটা আমাদের কাছে তে যাচ্ছে, ডিভাইডেড বাই 1। কারণ কি, কারণ এই যে পোর্শনটা সেটা তো তে যায়, আর এই পোর্শনটা কত হয়, 1 হবে। কেন হচ্ছে 1, কারণ জাস্ট আমরা যদি বসিয়ে দিই 1 + n, যেহেতু ইনফিনিটি যাচ্ছে তার মানে n+1ও ইনফিনিটি যাচ্ছে, তাই তো। এখানে কি হচ্ছে না, এন যেহেতু ইনফিনিটিতে যাচ্ছে তার মানে n+1ও কোথায় যাবে, ইনফিনিটির সঙ্গে এক যোগ করলে নিশ্চয়ই সে ফাইনাইট হয়ে যাবে না, সেও ইনফিনিটিতে যাবে। আর n+1 যদি ইনফিনিটিতে যায় তাহলে 1/n+1 কোথায় যাবে, জিরোতে যাবে। ইনফিনিটি যদি রেসিপ্রোকাল করা হয় তো সেটা কোথায় যাবে, জিরোতে যাবে। তার মানে এই যে 1/n+1 যেটা কোয়ান্টিটিটা আছে সেটা কোথায় যাচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে শূন্যতে। তাহলে এটা চলে যাচ্ছে শূন্যতে, তাহলে e/1 হচ্ছে আলটিমেটলি, এবং অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে ই। তাহলে এদিকের পোর্শনের লিমিট হয়ে গেল আমাদের কাছে ই। আর ডান দিকের পোর্শনের লিমিট কত আসছে, ডান দিকের পোর্শনের লিমিট কত আসছে সেটা চেক করবো এবার আমরা। সেটাও আমরা অবভিয়াসলি বুঝে বুঝে গেছি, সেটা হচ্ছে ই আসবে। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এগেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 + 1/n হোল টু দি পাওয়ার n ইন্টু 1 + 1/n, which is equals to limit n tends to infinity। এটা কোথায় যাচ্ছে, এটা তো ডাইরেক্ট ফর্মুলা রয়েছে ই, এই লিমিটটা তো ডাইরেক্ট ফর্মুলাই হচ্ছে ই। প্রথমে লিখে দিয়েছি যে 1 + 1/n হোল টু দি পাওয়ার n, তার ভ্যালুটা কত হয় ই। ঠিক আছে, এটা দুটো লিমিটে ভেঙে যাবে, এখানেও ভেঙেছে সেটা আর দেখায়নি। বাই অ্যালজেব্রা অফ লিমিট, দুটো প্রোডাক্ট ফাংশনের লিমিট, ঠিক আছে, দুটো প্রোডাক্টের লিমিট ইন্ডিভিজুয়াল লিমিটে ভেঙে যাবে। অবশ্যই লিমিট দুটোকে ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে হবে, এই লিমিটটা আর এই লিমিটটাকে ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে হবে, এবং সেটা কিনা করবেও। তো এরকম ভেঙে লিখতে পারি জিনিসটাকে। প্রথম লিমিটটার ভ্যালু কত, প্রথম লিমিটটার ভ্যালু হচ্ছে ই, আর পরেরটার ভ্যালু কত, ওয়ানটা ওয়ানই থাকবে, আর 1/nটা পুনরায় জিরো হয়ে যাবে, যেরকম ভাবে 1/n+1টা জিরো হয়েছে। তার মানে আলটিমেটলি এটাও ই দাঁড়ালো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে ইনইকুয়ালিটি, 1 নম্বর যে ইনইকুয়ালিটি, সেখানে বাঁদিকের যে ফাংশনটা হয়ে রয়েছে সেটার লিমিট হচ্ছে ই অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি বা এন টেন্স টু ইনফিনিটি, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা রয়েছে তার লিমিটটাও এখানে এক্স টেন্স টু ইনফিনিটি বা এন টেন্স টু ইনফিনিটিতে ই পাচ্ছি। ফলে স্যান্ডউইচ প্রপার্টি বলছে যে দুদিকের লিমিট যেখানে যাবে যদি সেম লিমিটে যায় তাহলে মাঝখানের ফাংশনের লিমিটও সেটাই হবে। তার মানে মাঝখানের ফাংশনের লিমিটটাও ই হবে, সেটা স্যান্ডউইচ প্রপার্টি বলছে। আমাদের তার জন্য আর কোনো রকম চেকিং এর প্রয়োজন নেই। যা চেক করবো স্যান্ডউইচ প্রপার্টি অ্যাপ্লাই করতে গেলে সেটা দুদিকের লিমিটটাকে চেক করবো সেম আসছে কিনা, তাহলেই মাঝখানেরটা সম্পর্কে কনক্লুশন করে দেওয়া যাবে। তাহলে দেয়ার ফোর বাই স্যান্ডউইচ প্রপার্টি
তাহলে এই লিমিটটাও ই আসছে। তাহলে এই প্রমাণটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, এই প্রমাণটা ভালো করে রেডি করতে হবে, যা লিখে দিয়েছি হুবহু সেম লিখে আসতে হবে, একটা নম্বরও কিন্তু কাটা যাবে না। পুরো খাতাগুলো যে একদম যেভাবে ভিডিওগুলো দেখবি ক্লাসগুলো করবি, তাতে করে খাতা যা থাকবে সেটা ভালো করে পড়তে হবে, সেই লেখাই পরীক্ষায় লিখে আসতে হবে, নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা থাকবে না। কারণ লেখা কিন্তু আমাদের হায়ার স্টাডিজে অবশ্যই উন্নত মানের হতে হবে, শুধুমাত্র ক্যালকুলেশন করে রাখলে হবে না। আচ্ছা, চলে আসবো এবার নেক্সট লিমিটে। এটা গেল একটা ফার্স্ট লিমিট, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসবো হচ্ছে এরপর যে লিমিটটা রয়েছে, নেক্সট যে লিমিটটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে, সেটা হচ্ছে তারই করেসপন্ডিং একটা লিমিট, তারই রিলেটেড একটা লিমিট, এখানে জাস্ট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি করে দেওয়া হয়েছে। প্রথম লিমিটে আমাদের কাছে ছিল এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, বাকি পোর্শন সেম। এখানে বলা হচ্ছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, বাকি পোর্শন সেম। ঠিক আছে, তো এই যে কথাগুলো বলা হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি কিংবা এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এই ধরনের লিমিটকে বলা হয় লিমিট অ্যাট ইনফিনিটি। কিভাবে বলা হয় সেটাকে বলা হচ্ছে লিমিট অ্যাট ইনফিনিটি। ঠিক আছে, লিমিট অ্যাট ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটিতে লিমিট কত হবে, সেটা আগেরটাও লিমিট অ্যাট ইনফিনিটি ছিল। সিলেবাসে দেখবি একটা কথা মেনশন করা আছে, লিমিট অ্যাট ইনফিনিটি অ্যান্ড ইনফাইনাইট লিমিট। লিমিট অ্যাট ইনফিনিটি মানে কি, জাস্ট আরেকবার একটু বলে দিই। লিমিট অ্যাট ইনফিনিটি মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, সামথিং কোনো একটা ফাংশনের উপর কাজ হচ্ছে। ঠিক আছে, সেটার ভ্যালু যা খুশি হতে পারে। কিংবা লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটিতেও যদি লিমিট বার করিস কোনো কিছু কোনো ফাংশনে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, তখন সেটাকে বলবো লিমিট অ্যাট ইনফিনিটি। আর যখন কোনো ফাংশনের লিমিটটাই ইনফাইনাইট বেরোবে, লিমিট সামথিং এক্সটেন্স টু এতে বার করছি, সেটা ইনফিনিটিতে বার করা হবে এরকম কোনো কথা নেই, এতে বার করছি, কিন্তু বার করতে গিয়ে যে ভ্যালুটা পাচ্ছি সেটা দেখলাম ইনফাইনাইট বেরোচ্ছে কিংবা মাইনাস ইনফিনিটি বলে বেরোচ্ছে, প্লাস ইনফিনিটি কিংবা মাইনাস ইনফিনিটি বেরোচ্ছে, তখন সেই লিমিট, সেই ধরনের লিমিটকে বলা হয় ইনফাইনাইট লিমিট। তার মানে দুটো কথা কিন্তু সেম নয়। যখন লিমিটটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তো এটা আরেকবার বলে দিই। যখন লিমিট ধর কোনো একটা ফাংশনের লিমিট বার করছিস, সেটা তো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বার করতে পারিস। কিন্তু যখন ইনফিনিটিতে লিমিট বার করতে বলবে, সেটা মাইনাস ইনফিনিটি হতে পারে, প্লাস ইনফিনিটিও হতে পারে, এটা মাইনাস হবে। তো প্লাস ইনফিনিটিতে বা মাইনাস ইনফিনিটি যখন লিমিট বার করছিস, তখন সেটাকে বলা হয় লিমিট অ্যাট ইনফিনিটি। কোথায় বার করছিস? অ্যাট ইনফিনিটি। আর যখন কোনো একটা পয়েন্টে লিমিট বার করতে গিয়ে দেখলি তার ভ্যালুটা ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি আসছে, বা আলটিমেটলি ফাংশনটার সিকোয়েন্সের কনসেপ্ট অনুযায়ী সে ডাইভার্জ করছে, ঠিক আছে, তখন তার সেই ধরনের লিমিটকে বলা হয় ইনফাইনাইট লিমিট। মানে ভ্যালু যদি ইনফিনিটি হয় তখন সেটা হচ্ছে ইনফাইনাইট লিমিট, আর ইনফিনিটিতে যখন লিমিট বার করছিস তখন সেটা হচ্ছে লিমিট অ্যাট ইনফিনিটি। ঠিক আছে, এই দুটো কথা সিলেবাসে মেনশন করা আছে দেখবি। যদি এই রিলেটেড খুব একটা কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে আসে না, কিন্তু এই যেমন ধর এই অঙ্কগুলোতে তো ইনফিনিটিতে লিমিট বার করছি, ঠিক আছে, তো সেগুলো আমরা কি করছি, লিমিট অ্যাট ইনফিনিটি করছি, কারণ সেটা কিন্তু ইনফাইনাইট লিমিট নয়, কারণ তার লিমিট কিন্তু লিমিটিং ভ্যালু কিন্তু ইনফাইনাইট বেরোয়নি, সেটা ই বেরোচ্ছে, একটা ফাইনাইট ভ্যালু বেরোচ্ছে, একটা ইরেশনাল নাম্বার বেরোচ্ছে বিটুইন 2 and 3। ওকে, তো ইনফিনিটিতে লিমিট যখন বার করা হবে তখন সেটাকে লিমিট অ্যাট ইনফিনিটি বলে। যাই হোক, আমরা আবার টপিকে আসি, যেটা বলছিলাম, তো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স, এই প্রমাণটা করতে গেলে যদি বাই চান্স পরীক্ষায় এই প্রমাণটা আসে, তাহলে আগের প্রমাণটা করতে হবে, আগের প্রমাণটা থরলি করে নিতে হবে, করার পর এখন যেটা করছি সেটা করতে হবে। ঠিক আছে, তো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স, এই লিমিটটা বার করতে বলছে। তো এখানে আমরা কি করব, আমরা যা আগের যে লিমিটটা করেছি, যার ফর্মুলা অলরেডি জেনে গেছি আমরা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিতে কাজটা করলাম আগের অঙ্কে।
আগের অঙ্কে আমরা এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিতে কিন্তু লিমিটটা বার করলাম, অথচ এখানে দিয়েছে মাইনাস ইনফিনিটিতে। আর আমরা চাইছি আগেরটাকে দিয়ে এটাকে করতে। তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেটটা হবে হচ্ছে এই মাইনাস ইনফিনিটিটাকে ইনফিনিটি করতে হবে। মাইনাস ইনফিনিটিটাকে যদি আমি ইনফিনিটি করে ফেলি তাহলেই আগের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করতে পারবো। আর মাইনাস ইনফিনিটি তখনই ইনফিনিটি হবে যদি আমরা একটা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করি যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এবং তারপর যদি পুরো অঙ্কটাকে ওয়াই দিয়ে কমপ্লিট করি তাহলে কিন্তু ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি হিসাবে চলবে। ঠিক আছে, মানে আমরা একটা সাবস্টিটিউশন করি, এবার যা লিখে দিচ্ছি দেখ, যে লেট এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, একই ব্যাপার। তাহলে দেয়ার ফোর অ্যাজ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি ওয়াই টেন্স টু, তাহলে কি হবে? ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি হয়ে যাবে। ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স ধরলি, তো এক্স যদি এখন মাইনাস ইনফিনিটিতে যায় তাহলে ওয়াই কোথায় যাবে? মাইনাস অফ এক্স এর ভ্যালু এখানে কত? মাইনাস ইনফিনিটি। তার মানে হচ্ছে ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি হয়ে গেল। তাহলে দেয়ার ফোর the given লিমিটটা কি আছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। তো এখানে আমরা যদি এখন ভ্যালুগুলো নিয়ে বসাই, ওয়াই এর ভ্যালুটা যে লিমিট এক্স টেন্স টু, তাহলে নিয়ে নিচ্ছি হচ্ছে মাইনাস ইনফিনিটি, সেটা পরিবর্তিত হয়ে চলে আসছে হচ্ছে ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি। এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি থেকে আমরা কি পাচ্ছি? ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি। তার মানে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি and y tends to plus infinity both are equivalent, that is x tends to minus infinity জায়গায় আমরা y tends to plus infinity বা simply infinity লিখতে পারছি। তো এটা লেখার পর আমরা শুধুমাত্র লিমিটের নিচের পোর্শনটা চেঞ্জ করলে তো হবে না, এক্সটাকেও তো চেঞ্জ করে দিতে হবে। তো সেটা চেঞ্জ করতে গিয়ে এক্স এর জায়গায় কি বসবে? মাইনাস ওয়াই বসবে, পাওয়ারও বসলো মাইনাস ওয়াই, এখানে প্লাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন একটু সিম্পলিফিকেশন এখানে আমরা করব। স্যার মাইনাস ওয়াইটা কেন হলো আরেকবার একটু বলবেন প্লিজ? মাইনাস ওয়াই বলতে এখানে তোর এক্সটাকে তো মাইনাস ওয়াই সাবস্টিটিউশন করেছিলি, সেটাই আবার এক্স এর জায়গায় বসিয়ে দিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এখানে লিমিটটাও চেঞ্জ হয়েছে সেই রেসপেক্টে। তো এখানে এসে যাচ্ছে লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি, এই জিনিসটা আসছে। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে যেটা করতে পারছি, যদি এলসিএম করি তাহলে কি দাঁড়াচ্ছে? লিমিট ওয়াই টেন্স টু মাইনাস ওয়াই টেন্স টু ইনফিনিটি, এখানে পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এবার এলসিএম করলে পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তার মানে লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি, লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি, এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখ মাইনাস ওয়াই রয়েছে আর এখানে রয়েছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই। তো মাইনাস ওয়াই পাওয়ারটাকে আমরা কি কাজ করতে পারি এখান থেকে? আমরা যদি এরকম করি, লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই রয়েছে, তাই তো? এটাকে যদি উল্টে দিই তাহলে লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি মাইনাস ওয়াইটাকে আমি এভাবে লিখতেই পারি। এটা লেখা যায় কিনা বল? এটা লেখা যায় কিনা বল? টু বাই থ্রি হোল টু দি পাওয়ার যদি মাইনাস টু থাকে, এখন আমি লিখতে পারি না থ্রি বাই টু হোল টু দি পাওয়ার টু? হ্যাঁ স্যার, উল্টে যাবে, হ্যাঁ। তাহলে সেরকমই উল্টে দিলাম, ওয়াই মাইনাস ওয়ানটা নিচে গেল, ওয়াইটা উপরে গেল, তাহলে এখানে পেয়ে যাচ্ছি লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি, তাহলে ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান, এরকম একটা কোয়ান্টিটি তৈরি হচ্ছে। তাহলে সেটাকে আমরা যদি লিখি এখন ওয়ান প্লাস বা ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই।
তার মানে লিমিট, একটু ঝামেলা আছে এটা, কারণ এখানে আমি যদি ওই আগের ফর্মটা পুরো আনতে চাই তখন তার জন্য একটু খাটনি করতে হবে এখানটাতে। তাহলে এখানে কত হচ্ছে, একদম ভেঙে ভেঙে করছি, স্টেপ চাইলে জাম্প করতে পারিস। 1/y-1 হোল টু দি পাওয়ার ওয়াই, তার মানে লিমিট y টেন্স টু ইনফিনিটি, এটা কাটছে, কেটে 1 + 1/y-1 হচ্ছে হোল টু দি পাওয়ার ওয়াই। কিন্তু আমার প্রায় সেম চলে এসছে একদম ঠিকঠাক ভাবে। আমাদের লিমিটটা যেটা অ্যাপ্লাই করতে চাইছি সেটা হচ্ছে আগের অঙ্কের লিমিটটা, অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স। তো আমার এখানে কি কি এসছে, এই ওয়ানটা এসছে, এই ওয়ানটাও এসছে, এখানে এক্স এর পরিবর্তে এসছে y-1, তাহলে এখানেও তো পাওয়ারটা আমার y-1ই থাকা উচিত, ওখানের পাওয়ারটাও তো y-1ই থাকতে হবে। এবং সেটা থাকার জন্য তাহলে আমি পাওয়ারটা কি করলাম, y-1 + 1, তাতে করে কি আসছে এবার দেখি। তাহলে লিমিট, এবার y যদি টেন্স টু ইনফিনিটি হয়, y-1 টেন্স টু ইনফিনিটি বলতে পারি, কারণ জাস্ট এক ঘর যদি কমে যায় তাতে করে ইনফিনিটিতে কোনো চেঞ্জ হয়ে যাবে না। ইনফিনিটিতে কোনো, ইনফিনিটি থেকে যদি এক আমি বিয়োগ করি তাহলে তো নিশ্চয়ই সে ফাইনাইট হয়ে যাবে না, সে ইনফাইনাইটই থাকবে। একটা না ইনফাইনাইট না না। জায়গা থেকে ফাইনাইট বিয়োগ হুম। করলে কখনোই ফাইনাইট হবে না, ইনফাইনাইট থাকবে। তাহলে সেটা যদি করি তাহলে y টেন্স টু ইনফিনিটিকে আমরা অবশ্যই লিখতে পারছি কত, সেটাকে আমরা লিখতে পারি y-1 টেন্স টু ইনফিনিটি। আর এখানটা কত পাচ্ছি, বা এক কাজ করি, এইভাবে না করে আরেকবার সাবস্টিটিউশন করে নিই, তাহলে করতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি লেট, বুঝতে সুবিধা হবে, z = y-1 ধরলাম। তাহলে z যদি y-1 হয় তাহলে y টেন্স টু ইনফিনিটিতে y-1 কোথায় যাচ্ছে, লেখাটাও সুন্দর হবে, বুঝতেও সুবিধা হবে। z টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তার মানে z মানে y-1 ধরলাম। তাহলে এখানে আমরা পুরো জিনিসটাকে কি লিখতে পারছি, লিমিট y টেন্স টু ইনফিনিটির জায়গায় লিখতে পারি z টেন্স টু ইনফিনিটি। তাহলে 1 + 1/z, y-1 মানে কত z, তার সঙ্গে কি আছে একটা +1। জাস্ট পাওয়ারের ব্যাপার, এইটুখানি হচ্ছে এটা। আর +1 পাওয়ার মানে কি, এরকম আরেকটা রয়েছে, তো এইটুকুনি লিমিট কত, এই লিমিটটা হচ্ছে ই, আর এখানে লিমিটটা কত হচ্ছে দেখ, প্রথম যে লিমিটটা সেটা হচ্ছে ই, আর পরের লিমিটটা কত, পরের লিমিটটা এরকম, কারণ z টেন্স টু ইনফিনিটি মানে 1/z টেন্স টু 0, তাই তো, লিমিট z টেন্স টু ইনফিনিটি 1/z, সেটা কত হবে, 0ই তো হবে, তার মানে গিয়ে ই এলো। ঠিক আছে, মানে মেন প্রুফের থেকে তার যে কোঅলারি প্রুফটা একটু বেশি ঝামেলার, বিকজ মেন প্রুফটাকে আমরা অ্যাপ্লাই করতে চাইছি ডাইরেক্ট, তার জন্য এটা কিন্তু এরকম বড়সড় হয়ে যাচ্ছে। বোঝা গেছে, এই ক্যালকুলেশনটা একটু ভালো করে প্র্যাকটিস করতে লাস্টের হবে। 2 লাইনটা আরেকবার বুঝিয়ে দিন না। আচ্ছা, লাস্টের যে দু লাইনটা দেখ, এখানে আমরা যেটা করেছি, আমরা এইটুকুনি ফর্মুলা জানি, এটার ফর্মুলাটা আগের অঙ্কে করলাম, যে এটা হ্যাঁ হ্যাঁ ইকুয়ালস টু হ্যাঁ। ই। তাহলে এটাকে যদি আনতে হয়, এই জিনিসটাকে যদি আমাদের এখানে আনতে হয়, তাহলে লিমিট জেড টেন্স, যদি আমি কি করেছি y-1টাকে তার জন্য জেড ধরেছি, এবার হুম। y-1 যদি জেড ধরা হয় তাহলে সেক্ষেত্রে y টেন্স টু ইনফিনিটি রয়েছে অঙ্কটাতে, তার মানে z টেন্স টু কি হবে, ইনফিনিটি হবে, কারণ y টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি মানে y-1 টেন্স টু ইনফিনিটি। আর সেটাই আবার ধরেছি হচ্ছে z, সেটাই ধরেছি z, জেড। তাহলে z টেন্স টু ইনফিনিটি চলে এলো। এইবার y-1 এর জায়গায় কত বসাচ্ছি, z জেড। মাইনাস মানে z, আর তাহলে এই y-1টাও z, আর এখানে একটা +1 অ্যাডজাস্ট করেছিলাম সেটাও 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটুকুনি পেয়ে গেলাম হচ্ছে এখানে। আর বাকি +1 যে পাওয়ারটা সেটা এটা চলে আসবে। আর একটা এক্সট্রা করে। হুম হুম। তারপর এবার z টেন্স টু ইনফিনিটি বসিয়ে দিলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, এটা আগের আচ্ছা। অঙ্কে প্রমাণ করেছি। আর এটার ভ্যালু হ্যাঁ হচ্ছে হ্যাঁ। 1 + 0, কারণ এই 1টার লিমিট কত 1, আর 1/z কত হবে, z টেন্স টু ইনফিনিটিতে 0 হবে। তো এই ছিল হচ্ছে লিমিটটা। ব্যাস, এবার চলে আসি হচ্ছে নেক্সট আর একটা লিমিটে।
আজকে যা হবে সমস্তটাই লিমিট রিলেটেড কাজ হবে, যেগুলো প্রত্যেকটা জিনিস দেখবে ভিডিও টপিক ওয়াইজ করা হয়। তো সেই রকমই আজকে শুধুমাত্র ইম্পর্টেন্ট যা যা লিমিট আমাদের রয়েছে সেগুলো আজকে প্র্যাকটিস করবো, বা সেগুলোর প্রমাণগুলো আজকে করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। ডাইরেক্ট স্ট্যান্ডার্ড লিমিট তুলে বলবে তার এটা প্রমাণ করতে তার ভ্যালুটা যে হচ্ছে। যাই হোক, নেক্সট যে লিমিট, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো 1 + x টু দি পাওয়ার 1/x। এবার একটু উল্টো আছে, আগেরটাতে আমাদের ছিল হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, তারপরে ছিল 1 + x, মানে এরকম ছিল, আর পাওয়ারটা এক্স ছিল। আর এখন 1/x এর জায়গায় এখানে এক্স রয়েছে আর পাওয়ারটা 1 বাই করে দিয়েছে, তার জন্য লিমিটটাও চেঞ্জ করেছে, অবভিয়াসলি জিরো করেছে। তো এই ভ্যালুটা হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই লিমিটটা যে হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। হুম। তো আমাদের কাছে এখানেও আমরা একটা সাবস্টিটিউশন করে নিচ্ছি, যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 + x টু দি পাওয়ার 1/x, 1 + x টু দি পাওয়ার 1/x। তো এখানে আমরা ডাইরেক্ট যদি এখন ধরি যে এক্স ইকুয়ালস টু 1/y, এক্স ইকুয়ালস টু 1/y, বা y ইকুয়ালস টু 1/x, তাহলে কত আসছে? এক্স টেন্স টু জিরো রয়েছে, তাহলে এক্স টেন্স টু জিরো হলে 1/x টেন্স টু কত হবে? অবভিয়াসলি ইনফিনিটি হবে। আর 1/x মানেই এখানে ধরেছি y, সাবস্টিটিউশন গুলো বুঝতে হবে, y টেন্স টু তার মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে যেটা ডাইরেক্ট যদি আমরা এখানে বসাই, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরোর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? y টেন্স টু ইনফিনিটি। এক্স মানে কত? এক্স মানে কত ধরেছি? 1/y, আর 1/x মানে তাহলে কত হবে? y হবে। তাহলে আবারও পুরো লিমিটটা আমাদের কাছে একদম ফার্স্ট লিমিটের করেসপন্ডিং চলে এলো, পুরো লিমিটটাই একদম ফার্স্ট লিমিটের মতো করে কিন্তু চলে এলো। তার মানে আমরা এখানে ডাইরেক্ট বলতে পারি যে এটার ভ্যালু হবে। ঠিক আছে, এখানে আমি এক কাজ করি, এটাকে 0+ করি এবং এটাকে লিখে দিই রাইট হ্যান্ড লিমিট, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটোই দেখাতে হয়, রাইট হ্যান্ড লিমিট। আর লেফট হ্যান্ড লিমিটটা তাহলে কত হবে? তখন লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস আসবে, তাহলে এলএইচএলটা কত? লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস 1 + x টু দি পাওয়ার 1/x, and this is equals to, এখানে যদি আমরা এখন তাহলে কত ধরবো? এক্স ইকুয়ালস টু -1/y ধরতে পারি, এই জায়গাটা আমরা ধরতে পারি হচ্ছে এক্স ইকুয়ালস টু -1/y, কিংবা কেউ যদি বলে যে না শুধু 1/y ধরবো তাতেও হবে, কিংবা কেউ যদি বলে y তো ধরে নিয়েছি তাহলে z ধরবো, সেটাও সম্ভব, এগুলো নিয়ে কেউ কিচ্ছু বলবে না। তাহলে z ইকুয়ালস টু তার মানে কত হচ্ছে? 1/x, তাহলে দেয়ারফোর এটা 0+ কর, দেয়ারফোর এক্স টেন্স টু জিরো মাইনাস হলে, মানে জিরোর বাঁদিকে হলে, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1/x কত হবে? এক্স টেন্স টু জিরো প্লাসে যদি প্লাস ইনফিনিটি হয়, এক্স টেন্স টু জিরো মাইনাসে আমরা লিখি মাইনাস ইনফিনিটি, তার মানে এখানে জেড টেন্স টু কত হয়ে গেল? মাইনাস ইনফিনিটি। তাহলে জেড টেন্স টু আমাদের কাছে চলে আসছে মাইনাস ইনফিনিটি, তার মানে এখানটা আমরা কি লিখতে পারছি? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসকে আমরা রিপ্লেস করতে পারছি বাই জেড টেন্স টু মাইনাস ইনফিনিটি, অ্যান্ড 1 + x সেটা হয়ে যাবে তার মানে 1/z হোল টু দি পাওয়ার 1/x, সেটা হয়ে যাবে পাওয়ার z। তার মানে এই যে লিমিটটা সেটা আগের অঙ্কে করেছি না, আগের অঙ্কে এই লিমিটটা বের করেছি তো, যে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি 1 + হ্যাঁ, হ্যাঁ, 1/x হ্যাঁ। হোল টু দি পাওয়ার এক্স, তার ভ্যালু কত বেরিয়েছিল? সেটাও তো বেরিয়েছিল। কি বেরিয়েছিল? হ্যাঁ।
তাহলে এবার একদম ক্লাস 11 এর কনসেপ্টে চলে আসি। ক্লাস 11 এর কনসেপ্টে কি ছিল, কোনো ফাংশনের যখন লিমিট বার করতে যাচ্ছি তখন তার রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বার করতে হয়, এবং দুটো লিমিট যদি সেম বেরোয় তখন আমরা বলতে পারি লিমিটটা এক্সিস্ট করছে। এবং এখানে অবভিয়াসলি সেমই আছে। তাহলে দেয়ার ফোর সিন্স RHL ইকুয়ালস টু LHL এবং সেটার ভ্যালুটা ই, তাহলে দেয়ার ফোর the given limit exists and has the value ই। লিমিটটার ভ্যালু কি হবে, যেটা কোয়েশ্চেনে দিয়েছে তার লিমিটের ভ্যালু কিন্তু ই হবে, মানে এই লিমিটটা লাস্টে একবার লিখে দিবি দরকার হলে। লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু ই। স্যার বলছি যে ওই RHL আর LHL এর ক্ষেত্রে ওই স্যার ওই 0 প্লাস আর 0 মাইনাসের ব্যাপারটা একটু বলবেন ওটা? 0 প্লাস 0 ওটা মাইনাস ওটা বলতে কেন দিতে তোর হয়? ওটা দিতে হয় হচ্ছে তোর জিরোর বাঁ দিক থেকে যখন জিরোর দিকে আসছে তখন হচ্ছে আমাদের কাছে LHL, আর জিরোর ডান দিক থেকে যখন জিরোর দিকে আসছে তখন সেটা হচ্ছে RHL। এবার ঠিক এবং আছে। দু ক্ষেত্রেই যদি সেম ভ্যালু দেয় অর্থাৎ সেম পয়েন্টে কনভার্জ করে, সেটা বাঁ দিক থেকে আসুক কিংবা ডান দিক থেকে আসুক, তখন আমরা সেটাকে বলি হচ্ছে লিমিটটা এক্সিস্ট করেছে, এবং দুটোর যে সেম ভ্যালুটা দিচ্ছে সেই সেম যে ভ্যালুটা সেই ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়াল লিমিটের ভ্যালু। ঠিক আছে, এই যে লিমিট এক্সটেন্স টু জিরোটা রয়েছে তার মধ্যে একটা লিমিট নেই, তার মধ্যে আলটিমেটলি দুটো লিমিট রয়েছে, একটা হচ্ছে RHL, একটা হচ্ছে LHL। এবং RHL মানে হচ্ছে যখন জিরোর ডান দিক থেকে জিরোর দিকে আসছে কোন একটা ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, মানে এমন যদি হয়, আমি যদি আরেকবার ছবিটা আঁকি, যদি আমি ফাংশনটা নিই এরকম ভাবে, একটা ফাংশন নিলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরে মডিউলাস ফাংশন নিচ্ছি, আমি নিচ্ছি মড এক্স, আমি নিলাম মড এক্স, এরপরে একদম ক্লিয়ার হয়ে যায় মড এক্স যদি নেওয়া হয় তার মানে তার গ্রাফটা যেরকম দেখতে হয়, এটা হচ্ছে y ইকুয়ালস টু মড এক্স এর ইকুয়েশন মানে গ্রাফ। এদিকে এক্স রয়েছে, এদিকে এক্স ড্যাশ এক্স রয়েছে, এখানে ওয়াই অ্যাক্সিস রয়েছে, এখানে রয়েছে অরিজিন, এটা হচ্ছে y ইকুয়ালস টু মড এক্স এর গ্রাফ। মড এক্স কে ভাঙলে কি রকম হয়, মড এক্স কে ভাঙলে হয় হচ্ছে যখন এক্সটা নেগেটিভ, এক্সটা যখন নেগেটিভ তখন তার ভ্যালু হয় নেগেটিভ। মানেটা কি, মানেটা আশা করি জানিস, তার একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন এক্সটা নেগেটিভ বলতে আমি -2 নিচ্ছি, এক্স এর ভ্যালু যদি এখন -2 নিই, তাহলে তার মড করলে কত হবে, -2 মড কত হবে, 2 2। +2। সেই টুটাকে আমরা -2 লিখতে পারি, -2টাই হচ্ছে আমাদের কাছে এখানে এক্স, তার মানে -x হলো। তার মানে এক্সটা যখন নেগেটিভ তখন তার ভ্যালু হচ্ছে -x, এক্সটা যখন জিরো তখন তার ভ্যালু জিরো অবভিয়াসলি, কারণ জিরোর মড করলে জিরোই পাবো। আর এক্সটা যখন পজিটিভ তখন তার ভ্যালু হচ্ছে +x, যেমন মড এক্স ইকুয়ালস টু +xই হবে যখন এক্সটা পজিটিভ। যেমন এক্সটা যদি 2 নিই যেটা কিনা পজিটিভ, তাহলে তার মডিউলাস করলে কত হবে, 2 তো হবে। তো এই হচ্ছে গ্রাফ। তার মানে এখানে আমরা এটা হচ্ছে y ইকুয়ালস টু +x, কারণ এখানে হচ্ছে এক্সটা গ্রেটার দ্যান 0, আর এদিকে হচ্ছে y ইকুয়ালস টু -x, কারণ এখানে এক্সটা নেগেটিভ। তো এখন আমি বার করতে বলেছে এক্স টেন্স টু জিরোতে লিমিটটা কত হবে, এখানে লিমিটটা আমাকে বার করতে বলেছে, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সটা কত হবে। তো তার জন্য আমি একবার RHL বার করব, একবার LHL করব। RHL মানে কি, যখন রাইট সাইড থেকে জিরোর দিকে টেন্ড করছে, আর LHL মানে কি, যখন লেফট সাইড থেকে জিরোর দিকে টেন্ড করছে।
এক্সটা যখন রাইট সাইড থেকে জিরোর দিকে আসছে তখন তার ভ্যালু হচ্ছে এক্স, তখন সেটাকে নোটেশন দেওয়া হয় জিরো প্লাস আকারে। আর যখন লেফট সাইড থেকে জিরোর দিকে আসছে তখন সেটাকে জিরো মাইনাস বলে নোটেশন করা হয়। আর জিরো এক্স টেন্স টু যখন জিরো প্লাস নেব তখন রাইট সাইডে ফাংশনের ডেফিনেশন কি আছে, রাইট সাইডে ফাংশনের ডেফিনেশন কি আছে সেই দিক থেকে সেই ভ্যালুটা আমাকে নিতে হবে। ঠিক আছে? এবং এলএইচএল বা জিরো টেন্স টু মানে এক্স টেন্স টু জিরো মাইনাস করার সময় লেফট সাইডে ফাংশনের ডেফিনেশন কি আছে অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, সেই ডেফিনেশনটা নিয়ে কাজটা হবে, লিমিটটা বেরোবে। কারণ এক্স যত রাইট সাইড থেকে জিরোর দিকে আসছে ফাংশনটা কিন্তু তত এই কার্ভ বরাবর একটা পয়েন্টের দিকে আসছে। সেরকমই এক্স যখন জিরো মাইনাস লিখছি মানে লেফট সাইড থেকে জিরোর দিকে আসছে তখন ফাংশনটা কিন্তু এদিক থেকে আসছে না, ফাংশনটা লেফট সাইড থেকেই আসছে। তো সেই কারণে আমরা লিমিট এক্ষেত্রে যদি বলি আর এইচ এল কত হবে, তখন আমাকে লিখতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স। সেই এফ এক্স এর ভ্যালু এখানে কত, সেটা হচ্ছে প্লাস এক্স, অর্থাৎ জিরো হবে। আবার কারণ এক্স এর ভ্যালু জিরো বসালে জিরোই হবে, বসবে কিন্তু জিরো, আবার মাইনাস জিরো প্লাস জিরোর কোনো ব্যাপার নেই বসার সময়। আর এখানে কত এল এইচ এল, সেটা হচ্ছে এক্স টেন্স টু জিরো মাইনাস, এবার দেখতে পাচ্ছি এখানে মাইনাস এক্স রয়েছে, কত রয়েছে মাইনাস এক্স, সেটা যদি বসাই তাতেও জিরোই দেবে, কারণ মাইনাস জিরো মানে তো আর অন্য কিছু নয়, জিরোই। তাহলে আর এইচ এল এইচ এল সেম হয়ে যাচ্ছে, মানে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে এবং সেই লিমিটের ভ্যালু কত হচ্ছে জিরো, কারণ এই যে ভ্যালুটা জিরো বেরোচ্ছে। কিন্তু একইভাবে যদি আমরা এখন অন্য একটা গ্রাফের ক্ষেত্রে চিন্তা করি যেখানে দুটো সেম বেরোচ্ছে না, যেমন সেটা আমরা সিগনাম ফাংশন নিতে পারি। মানে এমন একটা ফাংশন নিচ্ছি ধর সিগনাম ফাংশন, যেখানে এফ এক্স এর ভ্যালুটা হয় mod x ডিভাইডেড বাই এক্স যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, এবং জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো। জিরোকে তো আমি এর মধ্যে ঢুকাতে পারবো না, কারণ এখানে জিরো বাই জিরো ফর্ম চলে আসবে, তাহলে জিরোর জন্য আলাদা করে ডিফাইন করতে হবে ফাংশনটাকে, ফাংশনটাকে জিরোর জন্য আলাদা করে ডিফাইন করতে হবে। তো মড এক্স বাই এক্স আর এখানে জিরো, এটা আলটিমেটলি ভাঙলে যেটা বেরোয় সেটা হচ্ছে ওয়ান যখন এক্সটা পজিটিভ, জিরো যখন এক্সটা জিরো, আর মাইনাস ওয়ান যখন এক্সটা নন মানে নেগেটিভ। তাহলে ওয়ান মানে কিরকম লাইন হবে, ওয়ান লাইনটা কিরকম, ওয়ান লাইনটা তাহলে এই বরাবর যাবে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরালে। একইভাবে মাইনাস ওয়ান লাইনটা কিরকম হবে, এরকম ভাবে যাবে। তাহলে সেই সময় এখানে ডিসকন্টিনিউটি থাকে, একটা জাম্প ডিসকন্টিনিউটি, সেটা আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব বিভিন্ন ভাবে। তো এখন আমরা লিমিটের মধ্যে পড়ছি তাই কন্টিনিউটি নিয়ে আলোচনা করছি না। আর জিরো পয়েন্টের ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে এখানে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। আর এখানে রয়েছে অরিজিন। তাহলে আমাদের এক্স গ্রেটার দ্যান জিরো, যখন এক্স যখন গ্রেটার দ্যান জিরো তখন ফাংশনটা ডেফিনিশন কত, ওয়াই ইকুয়ালস টু ওয়ান। আর এক্স যখন নেগেটিভ তখন ফাংশনটা কত, ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে এবার তুই যদি লিমিট বার করিস, আর এইচ এল বার করিস, কি বার করতে হবে, আর এইচ এল। তো আর এইচ এল করলে কোথায় হবে বল, আর এইচ এল মানে তাহলে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তখন আমাদের ফাংশনটার ভ্যালু কত, ওয়ান। কারণ আর এইচ এল মানে হচ্ছে জিরোর ডান দিক থেকে জিরোর দিকে এক্সট্রা টেন্ড করছে, এবং সেই সময় ওয়াইটা ডান দিকের যে ডেফিনেশন সেই কার্ভ অনুযায়ী এগোচ্ছে। আর একইভাবে বাঁ দিকের সময় এই বরাবর যাবে, এক্সটা যাবে এই বরাবর, আর ওয়াইটা যাবে এই কার্ভ বরাবর। তো এখানে কত হচ্ছে সেই সময় ওয়াই এর ভ্যালু কত, ডান দিকে ওয়ান, তার মানে এটা দিচ্ছে ওয়ান। আর এল এইচ এল কত হয়ে যাচ্ছে সেই সময়, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তখন ওয়াইটা কোন বরাবর যাবে, মাইনাস ওয়ান বরাবর। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো সেম আসছে না, এখানে দুটো আর এইচ এল আর এল এইচ এল সেম নয়। আর এইচ এল এল এইচ এল সেম নয়, তার মানে এখানে লিমিটটাই এক্সিস্ট করছে না। আমি কখনোই বলতে পারবো না যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, তার মানে এখানে ডাজ নট এক্সিস্ট।
ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দুটোই স্ট্যান্ডার্ড গ্রাফ, একটা হচ্ছে মডিউলাস অফ এফ এর মডিউলাস অফ এক্স, আর একটা হচ্ছে সিগনাম ফাংশনের, যেটাকে আমরা সাধারণত এই জিনিসটাকে এরকম ভাবে লিখে থাকি, ফাংশনটাকে এস জি এন এক্স, যেটাকে যার পুরো নাম হচ্ছে সিগনাম ফাংশন। ঠিক আছে, তো যাই হোক আমরা এবার আবার অঙ্কে আসি। এগুলো ছিল হচ্ছে তোর এক্সট্রা ক্রাইটেরিয়া যা আর এইচ এল এইচ এর। এবার চলে আসা হচ্ছে নেক্সট যে লিমিটটা রয়েছে সেখানে। আচ্ছা, এবার আমরা যে লিমিটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। এটাও একটা স্ট্যান্ডার্ড লিমিট, এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লিমিট যেটাকে আমরা ফর্মুলা হিসাবে এতদিন ইউজ করেছি। ঠিক আছে, তাহলে এটা প্রমাণটাতে আসা যাক। আচ্ছা, এখানে দিয়েছে লগ অফ ওয়ান প্লাস এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, লগ অফ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু জিরো, এরকম ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস লগ অফ ওয়ান প্লাস এক্স লিখতে পারি। এবার পাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, লগের ক্ষেত্রে যদি কোথাও কোনো পাওয়ার থাকে এ টু দি পাওয়ার বি, তাহলে বিটা কিন্তু আগে চলে আসে, তাই তো? এই প্রপার্টিটা রয়েছে লগের। তাহলে সেই প্রপার্টি অনুযায়ী ওয়ান বাই এক্সটা কোথায় যাবে? এটার পাওয়ারে চলে যাচ্ছে। লিমিট এক্স টেন্স টু জিরো, লগ অফ ওয়ান প্লাস এক্স, তাহলে হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আসবে। এবং এক্ষেত্রে এই যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, তার ভ্যালুটা কত, তার লিমিটটা কত? সেটা তো ই। আমাদের কাছে একটু আগে যেটা আবার করেছি যে লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স, এটার ভ্যালুটা কত বেরিয়েছে? ই বেরিয়েছে। তাহলে এখানে জাস্ট একটা এক্সট্রা লগ রয়েছে, তাহলে লগের ক্ষেত্রে কি হবে, সেটা লগ ই চলে আসবে লিমিটটা, তাই তো? আগের অঙ্কে আমরা এটা প্রমাণ করেছি যে এটার ভ্যালুটা হচ্ছে ই, তাহলে এখানে তার সঙ্গে একটা জাস্ট লগ চলে এসছে, তাহলে এটার লিমিটটা হচ্ছে ই, তাহলে লগের ক্ষেত্রে সেটার কি হয়ে যাচ্ছে, লগ ই। এবং যেহেতু ক্যালকুলাসের ক্ষেত্রে যেগুলো, যেহেতু লিমিটের কাজ ক্যালকুলাসের কাজ, ক্যালকুলাসে সবসময় বেসে ই থাকছে, বেসে সবসময় কি থাকে, ই থাকে। তাহলে বেসে এবং উপরে যদি সেম জিনিস থাকে তখন তার ভ্যালু কত হবে? ওয়ান হবে। লগ ইর ভ্যালু অলওয়েজ ওয়ানই হয় এমনিতেও ক্যালকুলাসে। বেসটা যদি কিছু না দেওয়া থাকে, ক্যালকুলাসে বেসে ই থাকে, তাহলে লগ ইর ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যায়। ঠিক আছে, মানে প্রত্যেকটা ইন্টারলিঙ্ক এখানে লিমিট গুলো, একটা লিমিট হয়ে যাওয়ার পর সেই লিমিটটাকে ইউজ করে পরের লিমিটটা বেরোচ্ছে, একটা লিমিট থেকেই পরের লিমিটটা বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র আগেরটা ইউজ করতে হচ্ছে। যেমন এটা প্রমাণ করতে গিয়ে তার আগেরটা লেগেছিল, আবার এটা করতে গিয়ে হুম। এই লিমিটটা লাগলো। ব্যাস, এরপর আসি হচ্ছে আরো একটা স্ট্যান্ডার্ড জায়গা, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। যে স্ট্যান্ডার্ড লিমিটগুলো এতদিন ফর্মুলা হিসাবে করেছি সেগুলোরই প্রমাণ এখানে হচ্ছে। তো নেক্সট যে লিমিটটাতে আমরা আসবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এটার প্রুফটা দেখা যাক। এটাও আবার আগেরটা দিয়ে হবে, লগের প্রমাণটা দিয়ে হয়ে যাবে। তো লিমিট এক্স টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এই লিমিটটা দিয়েছে। লিমিট এক্স টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এই লিমিটটাকে প্রমাণ করতে বলেছে, সেটা লগ অফ ই বেস এই। এখানে অবভিয়াসলি একটা কন্ডিশন আমার দেওয়া উচিত। ঠিক আছে, একদম যা করতে হবে নিখুঁত ভাবেই করতে হবে, একটা কন্ডিশন না দিলে এটা লগটা ডিফাইন্ড হবে না। যদি এটাকে পজিটিভ দিতে হবে, এবং অবভিয়াসলি এটা নট ইকুয়ালস টু ওয়ান। কেন এরকম করলাম, কারণ এটা যদি পজিটিভ না দিই তাহলে লগ লগ এ সেটা ডিফাইন্ডই হবে না। লগ সামথিং ডিফাইন করতে গেলে লগ মাইনাস টু এটা কিন্তু ডিফাইন করা যাবে না। লগের ভিতরে যদি লগ এক্স ডিফাইন করতে হয় তাহলে এক্সটাকে অবভিয়াসলি পজিটিভ দিতে হবে আমাকে।
গ্রেটার দ্যান 0 হতে হবে। তাই যেহেতু এখানে একটা লগ a রয়েছে তাই এটাকে পজিটিভ করলাম। আর এটাকে এখানে নট ইকুয়ালস টু 1 কেন করলাম? কারণ এটাকে নট ইকুয়ালস টু 1 করলেই না করলে আবার হবে না। কারণ এখানে 1 টু দি পাওয়ার x হয়ে যাবে, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার x হয়ে যাবে, তার ভ্যালু হচ্ছে 1। তাহলে পুরো জিনিসটা হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তাহলে 0 চলে আসছে। এরকম কিছু আসছে না, 0 চলে আসছে। ঠিক আছে? তাই আমি এটাকে নট ইকুয়ালস টু 1 বলে দিলাম আর এটা গ্রেটার দ্যান 0। তো এবার লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1, x a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, তার লিমিট বার করতে হবে এখান থেকে। তো সেটা কি করে করা যায়? আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, লিমিট এবার যদি এখানে একটা সাবস্টিটিউশন করি, কি সাবস্টিটিউশন আমি করছি, যে লেট a টু দি পাওয়ার x মাইনাস 1, a টু দি পাওয়ার x মাইনাস 1 যেটা রয়েছে সেটাকেই আমি z ধরে নিচ্ছি, তাকেই আমি z ধরে নিচ্ছি। তাহলে এটাকে যদি z ধরিস তাহলে a টু দি পাওয়ার x কত হবে বল, z প্লাস 1। তাহলে দুদিকে লগ নিলে কত হচ্ছে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু লগ z প্লাস 1। তাহলে এখান থেকে কত পাচ্ছিস, এক্সট্রা পাওয়ারটা সবসময় আগে চলে যায়, তার মানে x লগ a। এটা হচ্ছে ক্লাস 9-এর জিনিস, লগারিদম চ্যাপ্টারের লগের জাস্ট কনসেপ্ট, লগ z প্লাস 1। তাহলে x এর ভ্যালু কত আসছে, লগ z প্লাস 1 ডিভাইডেড বাই x, না ডিভাইডেড বাই a, লগ a। তাহলে এই ভ্যালুটাকে নিয়ে আমাদের এবার বসাতে হবে। এবং অবভিয়াসলি এখানে আমি যেহেতু a টু দি পাওয়ার x মাইনাস 1 কে z ধরেছি, যে অলসো অ্যাজ x টেন্স টু 0, x টেন্স টু 0 তে a টু দি পাওয়ার x কোথায় যাবে, x টেন্স টু 0 হলে a টু দি পাওয়ার x কোথায় যাবে, a টু দি পাওয়ার 0 তে যাবে। আর a টু দি পাওয়ার 0 মানে কত, কোনো কিছুর পরে 0 মানে কত, 1, 1। তাহলে a টু দি পাওয়ার x যদি 1 হয় তাহলে a টু দি পাওয়ার x মাইনাস 1টা কত, 0। 0, আবার a টু দি পাওয়ার x মাইনাস 1টাকে কি ধরেছি, z। তাহলে z টেন্স টু 0। তাহলে এগুলো সাইডে অবশ্যই আমাকে লিখে বলতে হবে এগুলো অঙ্ক করার সময়। তাহলে x টেন্স টু 0 মানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম z টেন্স টু 0। ঠিক আছে? কোনো কিছু কিন্তু হুট করে লিখে দিচ্ছি না, যে আমি এখানে x টেন্স টু 0, এখানে হুট করে z টেন্স টু কেন হচ্ছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু লজিক্যালি আমাদের ভাবতে হবে এবং সেটা হুম হুম লিখতেও হবে খাতাতে অবশ্যই। পরীক্ষাতে কেন কি হচ্ছে সবটাই লিখে করতে হবে, তবে গিয়ে পুরো নাম্বারগুলো পাওয়া যাবে। তো লিমিট z টেন্স টু 0 হয়ে গেল x টেন্স টু 0 এর পরিবর্তে। আর a টু দি পাওয়ার x মাইনাস 1 কে কি ধরেছি, z ধরেছি। এবং সেটা ধরতে গিয়ে x এর ভ্যালু কত বেরিয়েছে, এই যে x এর ভ্যালু কত বেরিয়েছে সেটা হচ্ছে এটা বেরিয়েছে, এই বক্স করে দিয়েছি আমি এখানে। এটা হচ্ছে লগ অফ z প্লাস 1 ডিভাইডেড বাই লগ এ। লগ এ, এটা যেহেতু কনস্ট্যান্ট, লগ এটাও কনস্ট্যান্ট, সেটা নিয়ে সমস্যা নেই। তার মানে আমরা পেয়ে যাচ্ছি লিমিট z টেন্স টু 0, z ইন্টু লগ এ ডিভাইডেড বাই লগ z প্লাস 1। তার মানে যদি সিম্পলিফাই করা হয়, লগ এটা যেহেতু কনস্ট্যান্ট সে লিমিটের আগে চলে যাবে। তারপরে কি আসবে, লিমিট। এই লিমিটটাকে আমরা এরকম ভাবে লিখতেই পারি যে 1 ডিভাইডেড বাই লিমিট, দেখ জেড বাই লগ জেড প্লাস 1 এর কোনো ফর্মুলা নেই। আমরা আগে যদি আগের ফর্মুলাটা তো ইউজ করবো এখানে, তো সেখানে কিন্তু লগ এক্স প্লাস 1 বাই এক্স রয়েছে। ঠিক আছে? এক্স বাই এক্স প্লাস 1 নেই। তো আমাকে জেডটা এখানে উপরে রয়েছে, জেডটাকে নিচে নিয়ে আসতে হবে। এবার আমরা লিমিটটাকে ফেলতে পারছি। এগুলো এরকম টাইপের অঙ্ক করা হয়েছে ক্লাস 11-এর ক্ষেত্রে। আর এই লিমিটটা কত বেরিয়েছে, এটা 1 বেরিয়েছে।
তার মানে আলটিমেটলি অ্যান্সারটা বেরো লগ এ, এবং বেসে কিছু নেই মানে ই আছে, যেহেতু ক্যালকুলাস, এটা ক্যালকুলাসের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের বেসে ই থাকবে, এ থাকবে না, মানে অন্য কিছু থাকবে না। লগ 10 বেস এরকম ভাববো না, লগ ই বেসই ভাববো, যেটাকে আমরা সাধারণত লন দিয়ে ডিনোট করে থাকি, এলএন, এলএন এ লিখবো। ঠিক আছে, এলএন এর অনেকে আবার এরকম এরকম কিন্তু কোনো কিছু হয় না, এটা কিন্তু আবার কিছু হয় না এরকম। লগ ই বেস সামথিং, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে লন, যেটা কেমিস্ট্রির ক্ষেত্রে ইউজ হয়ে থাকে লনটা খুব এরকম ভাবে, স্যাম্পলটা। এই পুরো লগ ই বেস সহ পুরো নোটেশনটাই হচ্ছে এলএন। তাই এলএন লেখার সময় এখানে কোনো ই থাকার কোনো মানে হয় না, সেটা অনর্থক একদম, কারণ এটা ই ফি দিয়েই লগের বেসে তখন এলএন হয় নোটেশনটা। তো এই হচ্ছে প্রমাণটা, যেটা আবার আগের লিমিটটা প্রমাণ দিয়ে করে হয়ে গেল। আগের লিমিটে যেমন এটা ইউজ করলাম, এখানে 1 হবে যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আবার এটার কে ইউজ করে চলে আসবে, যেটাও আমরা ইউজ করি অঙ্কে, সেটা হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হবে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এটার প্রমাণটা কি হবে সেটা আবার আগের অঙ্কটা থেকে চলে আসছে, ডাইরেক্ট প্রমাণ চলে আসছে ইনফ্যাক্ট। ঠিক আছে, যে উই হ্যাভ লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, সেটা আমরা পেলাম হচ্ছে লগ ই বেসে, লগ ই বেসে। ঠিক আছে, এটা যদি পরীক্ষা আসে তাহলে কিন্তু এই প্রমাণটা করে দিতে হবে, এটা প্রুফ করে নিতে হবে আগে, নাহলে এটা এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। আগের পেজে যেটা করলাম সেই প্রমাণটা করে নিতে হবে আগে। ঠিক আছে, নাও পুটিং সেটা কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, এর জায়গায় ই বসালে, তাহলে যে লিমিটটা চেয়েছে সেটাই হয়ে যাচ্ছে। আর তার জন্য ডান দিকের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, লগ ই বেসি। আর এখন লগের ক্ষেত্রে নিচে উপরে সেম থাকলে তখন তার ভ্যালু হয়ে যায় ওয়ান, তখন তার ভ্যালু হয়ে যায় ওয়ান। তো এটুকুনি করলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না, এটা ওই জন্য আমি লিখে দিলাম, এটা আগের প্রমাণটা করে নিতে হবে আগে। এই এ টু দি পাওয়ার এক্স বাই এক্স এর যে প্রমাণটা, সেটা আগের অঙ্কটা করে নিয়ে তারপর এটা করতে হবে। ঠিক আছে। কারণ এখানে নাহলে ভ্যালু বসালেই চলে আসছে ডাইরেক্ট। আচ্ছা, এইবার আমরা আসি আসল জায়গায়, যেটা হচ্ছে সাইনের যে প্রমাণটা, সেটা ভীষণই ইম্পর্টেন্ট। সাইনের জন্য যে প্রমাণটা আছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রমাণ, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। প্রচুর বার পরীক্ষাতে এসছে এটা, ডাইরেক্ট বলে যে প্রুভ দ্যাট সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। এটা অনেকবার পরীক্ষাতে এসছে এই প্রমাণটা। আচ্ছা, তাহলে প্রমাণটাতে আসি, এখানে প্রমাণটা মানে প্যাটার্নটাও সুন্দর, আগেরটার মতো নয়, আগেরগুলোর মতো নয়, একদম অ্যালজেব্রিক্যালি আসবে না। একটু আমাদের একটা ইনইকুয়ালিটি এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে সাইন এক্স এর যে ভ্যালু, সাইন এক্স এর ভ্যালু এবং ট্যান এক্স এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু, এই দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে। কি সে রিলেশন, পুরো ছবির মাধ্যমে দেখাচ্ছি, গ্রাফটা না বুঝলে এটা কিন্তু ইনইকুয়ালিটিটা কাজে লাগাতে পারবো না, নাহলে মুখস্থ করে চালাতে হবে। গ্রাফ একটা ইয়েই রয়েছে, সেটা ইনইকুয়ালিটি তাহলে মুখস্থ করতে হবে আমাদের এখন, যদি আমি গ্রাফটা না বুঝে করি। সেটা হচ্ছে ইনইকুয়ালিটি এরকম যে সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান ট্যান এক্স। ঠিক আছে, তো এটা আমাদের এমনিতেও মনে রাখতে হবে, এমনিতেও মনে রাখতে হবে, কিন্তু গ্রাফিক্যালি ছাড়া এটাকে এক্সপ্রেস করা যাবে না, যে কেন এরকম হচ্ছে। হুম,
আচ্ছা, প্রথমে আমরা এখানে একটা ধর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যেহেতু এটা সাইন এক্স এর ব্যাপার রয়েছে, তার মানে আমরা এখানে অবশ্যই ট্রিগোনোমেট্রিক ভ্যালু নিয়ে কাজটা হবে, কোনো 1 2 3 4 নিয়ে হবে না, বরঞ্চ π/2 0 এই সমস্ত নিয়ে কাজ করব। তো সেটা করতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ধর π/2 এর গ্রাফটা হচ্ছে এরকম, মানে π/2 বলতে এক্স ইকুয়ালস টু π/2 ভ্যালুটা ধর এখানে রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস π/2 ভ্যালুটা। বেশি দূরে গিয়ে আমাদের লাভ নেই, কারণ এখানে দেখতে পাচ্ছি সে এক্স টেন্স টু জিরো রয়েছে, অর্থাৎ জিরোর নেবারহুডে বা জিরোর আশেপাশে আমাদের গ্রাফটাকে বিচার করতে হবে। জিরোর আশেপাশে বিচার করতে হবে, আমি জিরো থেকে বেশি ওই -π -2π 3π নিয়ে কোনো কাজ নেই। জিরো থেকে π/2 আর -π/2 থেকে জিরো, এই দুটো রেঞ্জের মধ্যে আমি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বার করবো। তাহলে এটা হচ্ছে আমার কাছে জিরো, এটা হচ্ছে ধর এক্স ইকুয়ালস টু π/2, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -π/2। তো এখানে এক্স এর গ্রাফটা কিরকম হয়, ওয়াই ইকুয়ালস টু এক্স যে লাইনটা, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা অ্যাকচুয়ালি কিরকম লাইন, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা হচ্ছে একটা আমাদের কাছে মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এরকম একটা লাইন, অর্থাৎ অর্থাৎ এরকম হতে পারে গ্রাফটা। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স থাকছে কিন্তু আমি কিন্তু এখানে, পরীক্ষার সময় গ্রাফ না আঁকলেও হবে, কিন্তু আমি জাস্ট এটা মেনলি বোঝানোর জন্য বলা। আর যদি একে করতে পারিস তো তার খাতার মান আলাদা বাড়বে, সেটা অন্য ব্যাপার। যেভাবে যা করাবো সেটা এক্সপ্রেস করে আসতে পারলে জিনিসটা অন্য খাতার থেকে অনেক আলাদা হবে। তো এখানে হচ্ছে আমরা যেটা সবুজ যে লাইনটা করলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন। সেটা আমরা সবাই জানি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর মতো, সেটা সেন্টার অরিজিন দিয়ে পাস করবে, এবং যেহেতু ওয়াই ইকুয়ালস টু এক্স তার মানে সেটা দুদিকে সেম অ্যাঙ্গেল ড্র করবে, এদিকেও 45 ডিগ্রি আর উপরেও 45 ডিগ্রি। তাহলে এই লাইনটা হলো ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন। এবার সাইন এক্স এর গ্রাফটা কিরকম হয়, সাইন এক্স এর যে গ্রাফটা সেটা কেমন হয়, সাইন এক্স এর যে গ্রাফ সেটা কিন্তু আমাদের কাছে হয়ে যাবে এরকম টাইপের, তাই তো এরকম ভাবে যাবে, এইভাবে উঠবে, যদিও টাচ করে না কখনো। ঠিক আছে, বেশি ইয়ে করে অ্যাকুরেট আঁকতে গেলে তোরা বুঝতে পারবে না জিনিসটা। ঠিক আছে, এরকম ভাবে যাবে। আর এদিকটাতে কিরকম হবে গ্রাফটা, এইরকম হবে, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। ঠিক আছে, হাতে আঁকছি ওরকম অতটা অ্যাকুরেট হয়তো হবে না, এটা সাইন এক্স এর গ্রাফ। এখানে কোথায় গিয়ে ছেদ করবে, এখানে পাইতে ছেদ করবে, আর এখানে হচ্ছে -π-তে। ওরে এটা পুরো ওয়েভটা চলতেই থাকে, সেটা আমরা জানি, এই ওয়েভটা কখনো শেষ হবে না, এরকম ভাবে চলতেই থাকবে। তো আমি শুধুমাত্র রেঞ্জটা টুকুর মধ্যেই আঁকছি। এবার হচ্ছে ট্যান এক্স এর যে গ্রাফটা, ট্যান এক্স এর গ্রাফটা আবার কিছুটা অ্যাপ্রক্সিমেট দেখতে এরকম হয়। ট্যান এক্স এর যদি গ্রাফটা দেখি সেটা কিরকম দেখতে হবে, ট্যান এক্সটা দেখতে হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, ট্যান এক্স এর গ্রাফ আমরা জানি কখনোই কিন্তু এই π/2 কে ছেদ করে বেরোবে না। এই যে লাইনটা, এটা তো লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু π/2 লাইন, এক্স ইকুয়ালস টু π/2 লাইন, এটা যেমন এক্স ইকুয়ালস টু -π/2 লাইন। এই লাইনগুলোকে কিন্তু ছেদ করে কখনো ট্যান এক্স এর গ্রাফ বেরিয়ে যাবে না। ট্যান এক্স কিন্তু এই লাইন বরাবর অসীম পর্যন্ত চলবে, কিন্তু কোনোদিনও তাকে টাচও করবে না, তাকে ট্যান ইন্টারসেক্ট করে বেরিয়েও যাবে না, কারণ এই দুটো লাইন হচ্ছে ট্যান এক্স এর ক্ষেত্রে অ্যাসিম্পটোট। অ্যান্ড নট অনলি দিস টু লাইন, এরকম π/2 বা -π/2 যে কোনো মাল্টিপেলে যে লাইনগুলো তৈরি হয় সেই লাইনগুলো প্রত্যেকেই ট্যান এক্স এর গ্রাফগুলোর ব্রাঞ্চগুলোর অ্যাসিম্পটোট হয়। অ্যাসিম্পটোট কথাটা আমরা এর আগে জেনেছি, অ্যাসিম্পটোট মানে হচ্ছে পরিস্পর্শক।
অ্যাসিম্পটোট মানে হচ্ছে প্রায় স্পর্শ করবে কিন্তু কাট করে বেরোবে না। তোরা যখন একদম ছোটবেলায় বয়েলের সূত্রের গ্রাফ এঁকেছিলি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো সেই পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এরকম টাইপের একটা গ্রাফ এঁকেছিলি, যেটাকে বলতিস রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত, যেটাকে বলতিস সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো সেই সমপরাবৃত্ত কখনোই এই লাইনটাকে কাট করে বেরিয়ে যাবে না, এরকম হবে না। এই গ্রাফটা কখনোই এরকম ভাবে বেরিয়ে যাবে না। এই দুটো লাইন বরাবর ইনফিনিটি পর্যন্ত চলবে এই অ্যাক্সিস দুটো বরাবর, কিন্তু কোনোদিনও ছেদ করবে না। এই যে কনসেপ্টটা, সেটাকে বলে অ্যাসিম্পটোট বা পরিস্পর্শক বা স্পর্শ প্রবণ রেখা। মানে কোনোদিনও ছেদ করে বেরোয় না, অসীম পর্যন্ত চলে। ঠিক আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, সেটা কিরকম দেখতে হয়? এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, গ্রাফটা যাবে এরকম ভাবে, এক্সপোনেনশিয়াল কার্ভ। তো সেটা এদিকে বরাবর অসীম পর্যন্ত চলবে, কিন্তু কোনোদিনও ছেদ করে বেরোবে না। মানে এরকম কোনোদিনও হবে না এই লাইনটা চলছে হুট করে কাট করে নিচে চলে আসবে, এমনটা হবে না। বরঞ্চ এই বরাবর অসীম পর্যন্ত সেটা চলবে। এই ঘটনাটাকে বলছে যে এই অ্যাক্সিসটা হবে তখন অ্যাসিম্পটোট। কার অ্যাসিম্পটোট? না এই কার্ভটার অ্যাসিম্পটোট। ঠিক আছে, তো যাই হোক, এগুলো অত ডিটেলস আর বলছি না এখন। এবার তোর যেটা আমি অ্যাকচুয়াল যেটা বলার জন্য গ্রাফটা আঁকলাম, সেটা হচ্ছে এইখানটাতে। তো এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে y ইকুয়ালস টু tan x এর গ্রাফ। এটা কিসের গ্রাফ? y ইকুয়ালস টু sin x এর গ্রাফ, তাই তো? এটা কিসের গ্রাফ? y ইকুয়ালস টু sin x এর গ্রাফ। এটা কিসের গ্রাফ? y ইকুয়ালস টু tan x এর গ্রাফ। আর এটা কি? সবুজ লাইনটা y ইকুয়ালস টু x। মানে উপরে যা আছে এখানে উল্টে যায়নি, সেমই আছে। এবার ইনইকুয়ালিটিটা বোঝার চেষ্টা কর। 0 থেকে π/2 এর মধ্যে, এই যে 0 থেকে π/2 এর মধ্যে কে সবার উপরে রয়েছে? কে সবার উপরে রয়েছে? কোন গ্রাফটা? এই রেঞ্জের মধ্যে কোন জিরো। গ্রাফটা সবচেয়ে, এই যে এইটুকুনি রেঞ্জের মধ্যে কোন গ্রাফটা সবার উপরে রয়েছে? কার গ্রাফটা? tan x এর না sin x এর না x এর? tan x এর। tan x এর। তার মানে এই রেঞ্জে tan x টা হচ্ছে সবচেয়ে বড়, 0 থেকে π/2 তে। তার থেকে ছোট কে আছে? x টা সবসময় মাঝখানে রয়েছে। তার থেকে ছোট কি আছে? সাইন এক্স। কিন্তু এই একই জিনিস যখন রেঞ্জটা চেঞ্জ হয়েছে, তখন কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, মানে উল্টে গেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, যেহেতু এটা নেগেটিভ পোর্শনে হচ্ছে, নেগেটিভ পোর্শনে, তখন যে সবার নিচে রয়েছে সে কিন্তু সবচেয়ে ছোট। ছোট, হ্যাঁ। এটা যদি এটা যেহেতু পজিটিভ পোর্শনে ছিল তাই উপরে ছিল বলে সে বড় হয়েছিল। আর এটা যেহেতু নেগেটিভ পোর্শনে এসে গেছে, নিচের দিকে যাচ্ছে, ওয়াই এক্স এর নিচের দিকে গ্রাফটা রয়েছে, ফলে নিচে যে আছে সেই সবচেয়ে ছোট। তার মানে ট্যান এক্স কিন্তু এখানে সবচেয়ে ছোট। আর এক্সটা এখানেও মধ্যবর্তী পজিশনেই রয়েছে। আর সাইন এক্স যেহেতু একটু উপরে রয়েছে, তাই সাইন এক্স এর ভ্যালুটা বড়। এই দুটো ইনইকুয়ালিটি আমার কাজে লাগবে। এই দুটো ইনইকুয়ালিটি দিলেই অঙ্কটা হয়ে যাবে। এই ইনইকুয়ালিটির উপর আমরা স্যান্ডউইচ প্রপার্টি অ্যাপ্লাই করবো, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেছে? হুম, হুম। তো এবার এটা গ্রাফটা না আঁকলে এই ইনইকুয়ালিটি গুলো আমাকে মুখস্থ করে চালাতে হবে, যে কেন এরকম সাইন এক্সটা লেস দ্যান এক্স লেস দ্যান ট্যান এক্স এই π/2 তে, 0 থেকে π/2 এর মধ্যে কেন আবার এখানে উল্টে গেল, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে গ্রাফের উপর। ঠিক আছে, এই যে লাইনগুলো, এগুলো হচ্ছে অ্যাসিম্পটোট হয় ট্যান এক্স এর জন্য। কারণ এই বরাবর সে অসীম পর্যন্ত চলবে ট্যান এক্স এর গ্রাফটা। ঠিক আছে, কোনোদিনও ছেদ করবে না দুদিকেই, এদিকেও তাই, এটাও অ্যাসিম্পটোট। যাক, এবার আমরা প্রমাণটাতে আসি। এবার আমরা যা বুঝলাম, এই ইনইকুয়ালিটি দুটোকে নিয়ে স্যান্ডউইচ প্রপার্টি অ্যাপ্লাই করলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তো কি দিয়েছে এখানটাতে? এখানে আমাদের দিয়েছে হচ্ছে, প্রথমে তাহলে লেফট হ্যান্ডটা করব আর রাইট হ্যান্ডটা করব। আচ্ছা,
লেট বা ফর জিরো লেস দ্যান এক্স, প্রথম আমি ডান দিকটা যদি করি, জিরো লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই টু, তখন কি ইনইকুয়ালিটি রয়েছে, সাইন এক্স লেস দ্যান সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান টেন এক্স। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান টেন এক্সটাকে সাইন এক্স বাই কজ এক্স করতে পারি। তারপরে কি করতে পারি, সাইন এক্স দিয়ে ডিভাইড করে দিতে পারি, ডিভাইড করলে এটাও হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে এক্স বাই সাইন এক্স, এটা হয়ে যাবে ওয়ান বাই কজ এক্স। অ্যান্ড এবার যদি আমরা লিমিটটা অ্যাপ্লাই করি, তাহলে দেয়ার ফোর, তাহলে উল্টে যদি দিই সেটা তাহলে কত আসছে, বা উল্টানো অত অত দরকার নেই, নর্মালি লিমিটটা অ্যাপ্লাই কর। যদি ইস ইকুয়ালস টু, এটাকে আমি ধরছি এফ এক্স লেস দ্যান জি এক্স লেস দ্যান এইচ এক্স। ওকে, এটাকে এফ ওয়ান জি ওয়ান এইচ ওয়ান দিই, কারণ পরের বার রাইট হ্যান্ডের সময় আরেকবার করতে হবে। হোয়ার কাকে কি ধরলাম, কাকে কোন ফাংশনকে কি ধরলাম, হোয়ার এফ ওয়ান এক্স ইকুয়ালস টু ওয়ান, জি ওয়ান এক্স ইকুয়ালস টু এক্স বাই সাইন এক্স, and h1x is equals to 1 by cos x। তার মানে এরকম একটা ইনইকুয়ালিটি সেখানে হোল্ড করেছে তাদের মধ্যে। এখন যদি দুদিকের যে লিমিটটা, অর্থাৎ এফ এক্স এর লিমিট এবং এইচ এক্স এর লিমিট, এফ এক্স এর লিমিট এবং এইচ এক্স এর লিমিট যদি আমি দেখাতে পারি সেম, তার মানেই মাঝখানের যে লিমিট জি এক্স তার লিমিটটাও সেমই হবে। ঠিক আছে, তাহলে করা যাক, যে নাও লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, কেন জিরো প্লাস করছি, কারণ আমি এখন জিরো থেকে পাই বাই টু এর মধ্যে নিচ্ছি, অর্থাৎ জিরোর ডান দিকে নিচ্ছি। জিরো থেকে পাই বাই টু মানে জিরো ডান ডান দিকে নিচ্ছে এখানে। তো জিরোর যেহেতু ডান দিকে নেওয়া হচ্ছে, তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস, এক্স টেন্স টু জিরো প্লাস কত নেবো, এফ ওয়ান এক্স, সেটা কত, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ ওয়ান এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান, এফ ওয়ান এক্স এর ভ্যালু কত, ওয়ান। এটা যদি ওয়ান হয় তাহলে ওয়ানের উপর জিরো বসালে কত হবে, সে তো ওয়ানই থাকবে, এখানে কোনো এক্স তো নেই যে তার সেখানে জিরো বসিয়ে দেবো, কনস্ট্যান্টের লিমিট তো সেটাই হয়। আর এইচ ওয়ান এক্স এর ক্ষেত্রে কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এইচ ওয়ান এক্সটা কত হবে, সেটাও হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এইচ ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই কজ এক্স ধরা হয়েছে, তাহলে কত হচ্ছে, এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা লিখে দিতে পারিস, ফর অল এক্স বিলংস টু, আমি নিচে জিরো থেকে পাই বাই টু, ওপেন ইন্টারভেল, ক্লোজ করাও যাবে না, ক্লোজ করলে এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে, ক্লোজ করলেই এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে, কারণ ক্লোজ করা মানে পাই বাই টু ভ্যালুটা নিতে পারবে, পাই বাই টু ভ্যালু নিতে পারলে ওয়ান বাই কস পাই বাই টু হয়ে যাবে। একটু এদিক থেকে ওদিক হলে অঙ্কের ব্যাপার, এখানে এখানে একটু এদিক থেকে ওদিক হলে গন্ডগোল হয়ে যাবে। আমরা এতটা নিখুঁতভাবে চিন্তা করি না বলে এগুলো ওভারলুক করে যাই, কিন্তু যখন তখন যা তা করা যাবে না। পাই বাই টু যেমনি আমি নিয়ে নেবো ওয়ান বাই কস পাই বাই টু, তার মানে ওয়ান বাই জিরো হয়ে যাবে, ফাংশনটাই আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, আবার জিরোতে ক্লোজ করলে এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে, জিরো বাই সাইন জিরো মানে জিরো বাই জিরো ফর্ম চলে আসবে, তাই ক্লোজ কোনো ব্যাপার নেই এখানে। আর উপরে লিখেই দিয়েছি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে দুদিকে আমি লেস দেন দিয়েছি। তো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ওয়ান বাই কজ এক্স, তো সেটা কত হবে, এক্স টেন্স টু জিরো প্লাসে কত হচ্ছে, কজ জিরোর ভ্যালু কত, কজ জিরোর ভ্যালু তো ওয়ান, কজ জিরোর ভ্যালু কত, ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হবে, উপরেরটাও ওয়ান, আর নিচে এক্স এর জায়গায় জিরো বসালে কজ জিরো মানে ওয়ান, তার মানে ওয়ান। তাহলে দেখতেই পাচ্ছি দুটো লিমিট সেম হয়েছে, তাহলে এখানে লেখ সিন্স, এই যে দুটো লিমিট তারা যেহেতু সেম সেম এখানে, সিন্স লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ ওয়ান এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস
তাহলে স্যান্ডউইচ প্রপার্টি কি বলছে, মাঝখানে যে জি1 রয়েছে তার লিমিটও এটাই হবে। তো জি1 এক্স ইকুয়ালস টু কত, 1, কারণ এই দুটো কত বেরিয়েছে, দুটো তো 1 বেরিয়েছে। এবার জি1 এক্স মানে কি, জি1 এক্স মানে হচ্ছে, জি1 এক্স মানে হচ্ছে এক্স বাই সাইন এক্স। তাহলে এক্স বাই সাইন এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, উল্টে দিলে কত হবে, 1 কে উল্টালে তো 1ই হবে, নাকি অন্য কিছু হবে, 1ই হবে। এবং এটা উল্টালো গেল এই কারণে, কারণ লিমিটটা 0 বেরোনি, এখানে যদি তখন 0 বেরোতো বাই চান্স, তাহলে কিন্তু এরকম উল্টে দিতে পারতাম না আমরা। এখানে যদি 0 বেরোতো তাহলে কিন্তু হুট করে 1/0 লিখে দেওয়া যায় না, সেটা হয় না। যেহেতু ফাইনাইট কিছু ভ্যালু বেরিয়েছে তাই আমরা বলতে পারলাম, উল্টে দিতে পারলাম। তাহলে একটাই পেয়ে যাচ্ছে এখান থেকে, সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, কিন্তু এক্স টেন্স টু 0 প্লাসে। সেম কাজ এবার 0 মাইনাসের ক্ষেত্রে করতে হবে। তাহলে এগেন যখন এক্সটা 0 মাইনাসে, মানে 0 মাইনাসে মানে -π/2 থেকে 0-র মধ্যে রয়েছে, এক্স এর ভ্যালুটা যখন -π/2 থেকে 0-র মধ্যে নিচ্ছি, ঠিক আছে, মানে এক্সটা কোথায় রয়েছে, এক্সটা রয়েছে হচ্ছে -π/2 ওপেন ইন্টারভেল 0-র মধ্যে। হুম। তখন কি হবে, তখন কোন ইনইকুয়ালিটি ফলো করেছে, তখন যে ইনইকুয়ালিটিটা রয়েছে সেটা হচ্ছে এটা, tan x লেস দ্যান এক্স লেস দ্যান সাইন এক্স। ঠিক আছে, আর এই সময় হচ্ছে ডান দিকে ছিল এটা, যেটার কাজ অলরেডি হয়ে গেছে, তার মানে এখন হচ্ছে tan x লেস দ্যান এক্স লেস দ্যান সাইন এক্স হবে। তার মানে এখানটা আমরা পেয়ে যাচ্ছি tan x লেস দ্যান এক্স লেস দ্যান সাইন এক্স। tan x মানে কত, সাইন এক্স বাই কজ এক্স। যেটা আগের কাজটা করেছি, কিন্তু আগের কাজটা করলেও এখানে একটু জিনিস ঘুরে যাবে। কেন ঘুরছে, কারণ এখানে দেখ -π/2 থেকে 0-র মধ্যে সাইনের ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে, -π/2 থেকে 0-র মধ্যে সাইনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। স্যার নেগেটিভ। নেগেটিভ হবে, কারণ নেগেটিভ সাইডে তো -π/2 থেকে 0, নেগেটিভ সাইডে সাইনটা নেগেটিভ হবে। তো নেগেটিভ যেহেতু হবে, একটা নেগেটিভ জিনিস দিয়ে যখন কোনো কাজ করব, তখন আমি আগেই বলেছি নেগেটিভ দিয়ে কাজ মানে ভাগ করলে বা গুণ করলে সেক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি উল্টে যায়। এখানে কিন্তু যে সাইন এক্স গুলো রয়েছে সেটা তারা পজিটিভ নয়, আগেরটাতে হয়েছে কেন, আগেরটাতে সাইন এক্সটা পজিটিভ হয়েছিল, বিকজ 0 থেকে π/2 পজিটিভ দিকে সাইন এক্স পজিটিভ, তাই ইনইকুয়ালিটিতে কোনো এফেক্ট পড়েনি। কিন্তু এবার যদি সাইন এক্স দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ইনইকুয়ালিটিতে এফেক্ট পড়বেই, বিকজ সাইন এক্সটা এখানে নেগেটিভ, যে রেঞ্জে কাজটা হচ্ছে সেখানে সাইন এক্স নেগেটিভ হয়ে রয়েছে। তাই 1/cos আমরা যখন সাইন এক্স দিয়ে ভাগ করব, তখন এই সাইন এক্স বাই সাইন এক্স এই পোর্শনটা প্রথমে চলে আসবে, দেন লেস দেন এক্স বাই সাইন এক্স হবে, মানে উল্টে গেল কিন্তু, আর 1/cos এক্স এখানে চলে আসলো। পাশে লিখে দিচ্ছি, সিন্স ফর এক্স বিলংস টু সাইন এক্স ইজ নেগেটিভ। ঠিক আছে, যেমন ধর সামথিং একটা ভাব, -2/3 লেস দেন অবভিয়াসলি -4/3, -2/3 কিন্তু -4/3 এর থেকে ছোট। আম, ছোট না বড়, বড়। তাহলে এক কাজ করি, -1/3 করি।
কিন্তু এখন যদি তুই এই -2 দিয়ে ডিভাইড করিস, তখন কি হচ্ছে, তাহলে -2/3 × -2, আর এটা হয়ে যাচ্ছে -1/3 × -2। দুদিকে -2টা দিয়ে উপরে যেটা রয়েছে মানে সাইন এক্সটা দিয়ে ধর ডিভাইড করছি, তো সেক্ষেত্রে এখানে মাইনাস মাইনাস কাটবে, টু টু কাটবে, এখানে কি হচ্ছে মাইনাস মাইনাস কাটবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/3, এটা হয়ে যাচ্ছে 1/6। আমাকে বলতে হবে এটা বড় না এটা বড়, কে বড়? 1/3 বড় না 1/6 বড়? স্যার হ্যালো, 1/3। 1/3 বড়। তাহলে এখানে ইনইকুয়ালিটি ঘুরলো কি ঘুরলো না, -2 দিয়ে ভাগ হুম করাতে। হুম হুম সেরকমই হুম সাইন এক্স যেহেতু এখানে নেগেটিভ হয়ে রয়েছে, সাইন এক্স দিয়ে ভাগ করাতে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার যা আছে আবার আগের মতো, এটাকে আমি ধরছি f2x < g2x, এবং কাকে কি ধরলাম, where f2x = 1, g2x is given by x by sin x, and h2x is 1 by cos x, এবং এখানে x এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে 0। তো হিয়ার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসে কাজ হচ্ছে, এবার যেহেতু নেগেটিভ সাইডে নিয়েছি ইন্টারভেলটা f2x, সেটা কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1, দ্যাট ইজ 1ই হবে, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস h2x is also equals to 1ই হবে। কারণ 0 যখনই বসবে তখন 1/1 হয়ে যাচ্ছে, তার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে পুরো সেম কথা আবার বলে দিতে হবে এখানে, এটা আমি আর লিখাচ্ছি না, এটা এখান থেকে কপি পেস্ট হয়ে যাবে, শুধু একটু চেঞ্জ করতে হবে, অবভিয়াসলি ওই প্লাস গুলো সব মাইনাস করতে হবে। তো এই লেখাটাই আবার এখানে আসবে, এটার জন্য লেখার জন্য জায়গা রেখেছে, এটা লিখে নিবি। এখানে চেঞ্জটা কি হবে, এখানে f1টাও থাকবে, এগুলো এই জায়গাটা চেঞ্জ হবে, g1টা হ্যাঁ হয়ে স্যার, যাবে ওগুলো g2। ওগুলো করে নেবো আমি। এগুলো করে নিতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা 0 মাইনাস f2x, 0 মাইনাস এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে h2x ইকুয়ালস টু 1, তাহলে স্যান্ডউইচ প্রপার্টি অনুযায়ী 0 মাইনাস g2x ইজ অলসো ইকুয়ালস টু 1, তাহলে এটা সব সেম। তাহলে দেয়ার ফোর লিমিট x টেন্স টু 0 প্লাস sin x by x equals to limit x tends to 0 minus sin x by x, দুটোই 1 বেরোলো, তাহলে this implies যেহেতু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সেম বেরিয়ে গেছে, তার মানে এক্সিস্ট করেছে লিমিটটা, এবং তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। এই ছিল হচ্ছে ওভারঅল লিমিটটা। এই সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এই প্রমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অন্য আগে প্রথমগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট এই প্রমাণটা, কারণ এই প্রমাণটাই বেশি আসে পরীক্ষাতে। তো আজকে আর বেশি করাচ্ছি না, আজকে লিমিটের যে স্ট্যান্ডার্ড লিমিটগুলো আমরা ফর্মুলা হিসাবে ইউজ করেছি সেগুলোই প্রমাণ করা হলো। নেক্সট ক্লাসে আমরা
কন্টিনিউটির পোর্শন দিয়ে শুরু করব, কন্টিনিউটিটা স্টার্ট করব, এবং সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ আছেই 3টে চ্যাপ্টার, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। তার মধ্যে এটা হচ্ছে লিমিটের শেষ পর্যায়ে, এবং তারপরে রয়েছে কন্টিনিউটি। কন্টিনিউটি থেকেই বেশি কোয়েশ্চেন আসে এবং অনেক ধরনের কনসেপ্ট সেখানে রয়েছে। তাহলে নেক্সট দিন কন্টিনিউটি থেকে স্টার্ট করবো রিয়েল এর মধ্যে। ঠিক আছে স্যার। আজকে তাহলে ক্যান্সেল করলাম।